দেখ কত নম্বর অঙ্কটা করাচ্ছি, নাম্বার তো তোরা দেখতেই পাচ্ছিস তোদের বইতে 44 নম্বর সাম নাম্বার 44, তোদের বইয়ের সাম নাম্বার 44। এই অঙ্কটা কোথায় এসেছিল ভালো করে দেখ, এই অঙ্কটা তোদের ক্লাস 11 2014 এসেছিল, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করতে হবে অঙ্কটা। এই অঙ্কটা কোথায় এসেছিল ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, কোশ্চেনটাও মন দিকে করতে হবে, ঠিক আছে? 2014 এসেছিল অঙ্কটা, ভালো করে দেখ। আর এরকম আইডিয়াল অঙ্ক এক্সামে আসে, এরকম টাইপের অঙ্ক এক্সামে আসে। কোশ্চেন পড়ছি, হ্যাঁ, বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ মিস্টার পি প্রধান আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি। নন গভর্নমেন্ট এমপ্লয়ি মানে বুঝি মানে বেসরকারি কর্মচারী, প্রাইভেট কোম্পানি চাকরি করে। কম্পিউট হিজ ইনকাম ফ্রম স্যালারি। তোর পরীক্ষায় এরকমই একটা অঙ্ক তুলে দেবে, বলবে ইনকাম ফ্রম স্যালারি বের করো, তোকে পরীক্ষায় 10 নাম্বার দেবে, 10 নাম্বার। তাও বলে সবার লাস্টে অঙ্কটা থাকবে, ট্যাক্সে 10 নাম্বার আসবে অঙ্কটা, ঠিক আছে তো? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, জানিস তো পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার কত 22-23, আর প্রিভিয়াস ইয়ার কত 21-22, মনে রাখতে হবে। এবার দেখ যখনই স্যালারির অঙ্ক করতে দেবে পরীক্ষায়, ঠিক আছে তো, সবার প্রথম এই লাইনটা লিখবি, এই লাইনটা লিখতে পারলে এইটুক করতে পারলে 1 নাম্বার দেবে, এইটুক করতে পারলে 1 নাম্বার, এটা লিখতে হবে তোকে। কি লেখা আছে ভালো করে দেখ, পর এই লেখাটাই পুরো লিখতে হবে। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি, কি বের করছে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি। দেখ ইনকাম ফ্রম স্যালারি ইনভার্টেড কমার মধ্যে রেখেছে, ঠিক আছে তো? অফ কার স্যালারিটা বের করছি পি প্রধান। আমি এর যতগুলো অঙ্ক করবো সব লেখাটা একই হবে, শুধু এর নামটা বারবার করে চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। উপরের লেখা প্রতিটা অঙ্কে সেম হবে, শুধু নাম চেঞ্জ হবে। পি প্রধান কমা দিয়ে লিখেছে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 21-22। প্রতিটা অঙ্কে এই লেখাটাই লিখতে হবে, বাইরে কিছু লিখতে হবে না, শুধু প্রতিটা অঙ্কে নামটা চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, এক একজনের নামটা চেঞ্জ হবে, আর কিছু নেই অঙ্কটার মধ্যে। এবার অঙ্কটা আরম্ভ করছি, খুব ভালো লাগবে অঙ্কটা করতে, দেখ ইজি লাগবে, কিছু নেই অঙ্কটার মধ্যে। বেসিক স্যালারি কত দিয়েছে দেখ 3,60,000, আমরা করছিলাম আগের অঙ্কগুলো করছিলাম তো বেসিক স্যালারি কি হবে লিখবো, বুঝিস তো? বেসিক স্যালারি লেখ, আমার সঙ্গে সঙ্গে কোনো কিছু ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিবি। বেসিক স্যালারি কত বলেছে বল 3,60,000, বাইরের ঘরে লিখবো, রুপিসের দুটো ঘর করেছি, দেখ বুঝতে অসুবিধা হলে আমি বলবো, সমস্ত জিনিস বলবো। স্যার রুপিসের প্রথম ঘরে আপনি কি বসাবেন আর সেকেন্ড ঘরে কি বসাবেন? প্রথম ঘরে ভালো করে শুনবি, প্রথম ঘরে কি বসাবো আর সেকেন্ড ঘরে কি বসাবো। দেখ প্রথম ঘরটায় কি বসাবো মানে এখানে তার যে আইটেমটা দেবে, যে আইটেম করে লিখবো, যদি ওর সঙ্গে যদি কিছু যোগ বিয়োগের কিছু ইনফরমেশন থাকে সেটা প্রথম ঘর। প্রথম ঘরটা বুঝিস তো ক্যালকুলেশনের ঘর, ক্যালকুলেশন। সাপোজ ধর আমি বলছি ধর কোনো একটা জিনিস ধর আমার বলেছে 100 টাকা, সাপোজ 100 টাকা পেয়েছি, এর থেকে মনে হলো 20 টাকা বাদ যাবে, তাহলে 100 থেকে 20 বাদ দিয়ে 80 টাকা বাইরে যাবে, 100 মাইনাস 20 এই করে বলবে। এটা করলেই বুঝতে পারবি, অঙ্ক আরম্ভ করলেই বুঝতে পারবি। তো বেসিক স্যালারি এই ঘরটা কিসের ঘর? এটা হচ্ছে ট্যাক্সেবল এর ঘর। বেসিক স্যালারিটা কি? বেসিক স্যালারি ধর পি প্রধান একটা কোম্পানি চাকরি করছে, ও বছরে স্যালারি পেয়েছে কত? বেসিক স্যালারি 3,60,000, এই পুরো টাকার উপরই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এই ঘরটা মানে কত টাকার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে এটা, ঠিক আছে? অর্থাৎ ফুললি ট্যাক্সেবল এর ঘর। বোনাস, তাহলে বেসিক স্যালারি কি হয়? বেসিক স্যালারি হয় ফুললি ট্যাক্সেবল, অর্থাৎ বেসিক স্যালারি এমন জিনিস এর উপর পুরো ট্যাক্স দিতে হবে। বোনাস এটাও ফুললি ট্যাক্সেবল, তাহলে লেখ, তাহলে এটা কিসের ঘর বললাম? এর মধ্যে বললাম বলতে কিসের ঘর? ফুললি ট্যাক্সেবল এর ঘর, ফুললি ট্যাক্সেবল এর ঘর, ঠিক আছে? এটা ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? মানে ফুললি ট্যাক্সেবল এর ঘর, তুই বললি কি স্যার ট্যাক্সেবল, এটাও বলতে পারিস স্যার এটা ট্যাক্সেবল এর ঘর, ঠিক বলেছিস, এটা ট্যাক্সেবল এর ঘর। এবার লেখ বোনাস, বেসিক স্যালারির পর কি লিখলাম? বোনাস। বোনাস কত দিয়েছে? 20,000। তোরা বুঝতে পারছিস তো, যারা চাকরি করতে যায় তারা কোম্পানি থেকে স্যালারি পায়, তো সেই স্যালারি লিখলাম। যারা চাকরি করতে যায় কোম্পানিতে তারা বোনাসও তো পায়, তো বোনাস লিখলাম 20,000 টাকা। তারপর কি বলেছে? ডিয়ারনেস অ্যালাউন্সেস, যারা চাকরি করতে যায় দেখবি জিজ্ঞাসা করবি, তারা যে বেসিক স্যালারি হয় না তার উপর একটা পার্সেন্টেজ ডিএ দেয়, ডিএ বলেছিলাম, ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স। আর কেন এটা দেয়? দেখ না প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়তে থাকছে, জিনিসপত্রের দাম বাড়তে থাকছে, এই জন্যই ডিএ দেওয়া হয়। বলেছিলাম জিনিসপত্রের দাম বাড়ছে বলেই ডিএটা দেওয়া হয়, ঠিক আছে তো? ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্সেস কত? 1,80,000 টাকা, বুঝতে পারছিস তো? ডিএ ডিয়ারনেস অ্যালাউন্সেস, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কখনো কখনো এক্সামে না ডিয়ারনেস অ্যালাউন্সের জায়গায় ডিয়ারনেস পেও থাকতে পারে, একই মানে ডিয়ারনেস অ্যালাউন্সও লিখতে পারে, ডিয়ারনেস পেও লিখতে পারে। এবার দেখ আমি আগের ক্লাসে বলেছিলাম আমরা বলেছিলাম অ্যালাউন্স না 3 রকমের অ্যালাউন্স হয়, মনে আছে? কি কি বলেছিলাম? ক রকমের অ্যালাউন্স হয়? 3 রকমের। কি কি? একটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, একটা পার্টলি ট্যাক্সেবল, আর একটা এক্সেম্পটেড। ফুললি ট্যাক্সেবল, পার্টলি ট্যাক্সেবল, আর একটা এক্সেম্পটেড। তো দেখ ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে কি অ্যালাউন্সেস? এটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, এটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। কি বললাম? ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স।
কি বললাম বল, ডিআরএস অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স মানে যত টাকা পেয়েছিস তার উপরই ট্যাক্স দিতে হবে। তুই যদি 1 টাকা পাস, পুরো 1 টাকার উপরই ট্যাক্স দিতে হবে। তুই 10,000 টাকা পেলে 10,000 টাকার উপরই ট্যাক্স দিতে হবে। তাহলে ডিআরএস অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কত বলেছে বল, 1,80,000। 1,80,000। কোনো ভয় পাওয়ার কিছু নেই। বলি স্যার পার্টলি ট্যাক্সেবল বলুন, বলবো নিশ্চয়ই আসবে, বলবো। তারপর কি বলে দেখ, বলতে বলতেই পরের পয়েন্টে পেয়ে গেছি, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। যার যার বই তো সবার সামনে আছে, ওইখানে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের পাশে স্টার মার। এই পয়েন্টটা চলে এসেছে পরীক্ষায়, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আসবেই পরীক্ষায়। পয়েন্টটা চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, এই পয়েন্টটা পরীক্ষায় আসবে। তাহলে তোকে যদি পরীক্ষায় দেয় এমসিকিউ এসিকিউ তেও দেয়, আমরা যখন এমসিকিউ এসিকিউ করবো তখন বলবো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস মানে চিলড্রেন মানে কি, বুঝতেই পারছিস। চিলড্রেন তার এডুকেশনের জন্য অ্যালাউন্স পাচ্ছে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত টাকা দিয়েছে বল, পার মান্থ অফ হিজ সান 600 টাকা প্রতি মাসে। ওর একটাই সান আছে, সান একটাই সান, দুটো সান হলে বলতো 2 সান, তিনটে সান থাকলে বলতো 3 সান, কিছুই তো বলে। তার মানে একটাই সান আছে। তাহলে একটা সানের জন্য মাসে কত টাকা করে পেয়েছে, 600 টাকা করে পেয়েছে। তাহলে লিখবো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস বল কত টাকা করে পেয়েছে, 600 টাকা করে পেয়েছে একজনের জন্য। আর একজনই তো চিলড্রেন বলে, তাহলে 12 মাসে কত হবে, 600 × 12। আমি টাকা পয়সা পরে লিখছি। বল একজন যে এমপ্লয়ি মিস্টার পি প্রধান আছে, ওর ছেলেকে পড়াতে, ছেলে মেয়ে যাই হোক যে চিলড্রেন আছে, ওকে যে পড়াবে কি মনে হয় প্রতি মাসে 600 টাকায় কি ওর পড়াশোনা কমপ্লিট হবে? কোনোদিন হবে? কোনোদিন হবে না স্যার। 600 টাকা কি করে পড়াশোনা হবে? 600 টাকায় কোনোদিনই পড়াশোনা হবে না। তাহলে কোম্পানি থেকে 600 টাকা দিয়েছে। অ্যালাউন্স মানে কি, অ্যালাউন্স মানে কি পুরো টাকা তো দেয় না, কিছু টাকা দেয়। বুঝিস কি বললাম? অ্যালাউন্স মানে তুই ধর পড়াশোনা করছিস, ধর প্রতি মাসে পড়াশোনা করতে 5,000 টাকা করে খরচা হচ্ছে, ঠিক আছে। এবার তোর বাবা ধর একটা কোম্পানি চাকরি করে, তো বাবা বললো আমার ছেলের পড়াশোনা করতে খরচা হচ্ছে, কোম্পানি থেকে তোকে 500 টাকা করে অ্যালাউন্স দিল। তো তোর প্রত্যেক খরচ হচ্ছে 5,000 টাকা, দিয়েছে 500 টাকা। পুরো টাকা দেয় না, কিছুটা দেয়, কিছুটা দেয়। আমরা বুঝতে পারলি তো? অ্যালাউন্স মানে কিছুটা দেয়, কিছুটা দেয়। মনে রাখবি কিন্তু, মনে রাখবি, ভুলবি না কিন্তু। বলি স্যার আমার পড়াশোনা করতে প্রতি মাসে 2,000, 5,000, 10,000 খরচা হয়, তাহলে পুরো টাকা কোনদিন দেবে না, কিছুটা দেয়। এটাকে বলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। তাহলে বুঝতে পারলি, চিলড্রেনের পড়াশোনা করার জন্য অ্যালাউন্স দেয়। অ্যালাউন্স মানে কিন্তু পুরো দেয় না, কিছুটা দেয়। তো কত টাকা করে পেলাম, 600 × 12 7,200। আমি ওখানে লিখবো পরে, তার আগে লিখছি 7,200 টাকা এখানে লিখলাম। তাহলে ধর আমি পি প্রধান, আমি ধর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স পেয়েছি 7,200 টাকা। এবার গভর্নমেন্ট কি বলেছে, সরকার কি বলেছে, মন দিয়ে শুনবি। সরকার বলেছে তুমি যে চিলড্রেন অ্যালাউন্সের জন্য যে 7,200 টাকা পেলে, ঠিক আছে, তখন আমি গভর্নমেন্টকে বললাম আমি যেমন চিলড্রেনের পড়াশোনা করার জন্য 7,200 টাকা অ্যালাউন্স পেয়েছি, আমাকে কি পুরো 7,200 টাকার উপরই ট্যাক্স দিতে হবে? গভর্নমেন্ট বলেছে না, এখানে তোমার কিছু ছাড় আছে, এখানে তোমার কিছু ছাড় আছে। কিন্তু দেখ এই দিক থেকে কথা ভাব, ডিআরএস অ্যালাউন্সের কথা, এখানে গভর্নমেন্ট কোনো ছাড় দেবেই না। ডিএ এর ক্ষেত্রে গভর্নমেন্ট বলেছে আমি কোনো ছাড় দেবো না, গভর্নমেন্ট বলেছে ডিএ এর ক্ষেত্রে আমি কোনো ছাড় দেবো না, কিন্তু চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের ক্ষেত্রে ছাড় দেবো। হ্যাঁ, দেখতে হবে সেই চিলড্রেন কোথা থেকে পড়াশোনা করছে, তোমার বাড়ি থেকে পড়াশোনা করছে নাকি হোস্টেলে থেকে পড়াশোনা করছে। বাড়ি থেকে যদি চিলড্রেন পড়াশোনা করে তাহলে কত টাকা করে ছাড় দেবে বলেছিলাম, 100 টাকা। আর হোস্টেলে থাকলে কি 300 টাকা। বুঝতে পারছি, হোস্টেলে থাকলে বেশি দেবে। স্যার কেন বেশি দেবে? আরে বাড়িতে পড়াশোনা খরচা বেশি না হোস্টেলে খরচা বেশি? তো হোস্টেলে 300 টাকা আর বাড়িতে 100 টাকা। তাহলে এখানে স্যার কোশ্চেন তো বলেইনি বাড়ি থেকে পড়েছে নাকি হোস্টেল থেকে পড়েছে, কোশ্চেন তো বলেইনি বাড়ি থেকে পড়েছে নাকি হোস্টেল থেকে পড়েছে। তাহলে কি করে কি ধরবো, সব সময় আমরা ধরবো বাড়ি থেকেই পড়েছে। তাহলে বাড়ি থেকে পড়েছে মানে 100 টাকা করে ছাড় পাবো। তাহলে 100 টাকা করে ছাড় পাবো, 12 মাসে 1200 টাকা। ম্যাক্সিমাম কতজনের জন্য ছাড় পাওয়া যায়? ম্যাক্সিমাম 2 জনের জন্য ছাড় পাওয়া যায়। ব্যাস, এই যে কথাটা বললাম, পরীক্ষায় এমসিকিউ এসএকিউ বা লং কোশ্চেন তিনটের মধ্যে একটা না একটা জায়গায় পাবি পেপারে, হয় এমসিকিউ তে পাবি না এসএকিউ তে পাবি, আর না হলে মেইন অঙ্কে পাবি। তিনটের মধ্যে একটা না একটা জায়গায় পাবি, শিওর, গ্যারান্টি দিয়ে বলে দিলাম পাবি। তাহলে এখানে একজন চাইল্ড বলে, তাহলে এক করে কত হয় 1200, তাহলে বাইরে কত বলবে 6,000 টাকা, মানে এখানে 6,000 টাকা আসবে। বুঝতে পারলি তো? তাহলে চিলড্রেন অ্যালাউন্স 7,200 টাকা এখানে। বুঝতে পারলি এই ঘরটার মানেটা? বুঝতে পারলি? এবার এর থেকে মাইনাস করতে হয় কি এক্সেমশন। কি লিখবো? এক্সেমশন। আমি সেকশন তোদের লেখালাম না, সেকশন যদি ভুল লিখিস তার চেয়ে না লেখাই ভালো, ঠিক আছে। কত লিখবো, 100 টাকা করে ছাড় দেবো 12 জন, মানে সরি 12 মাস, 100 × 12 × 1 জন, তাহলে 1200 টাকা। এখন তুই বললি স্যার আপনি 100 টাকা করে দিবেন, এখন হয়তো জিজ্ঞাসা করলি না, দুদিন পরে জিজ্ঞাসা করলি স্যার 100 টাকা তো বইতে খুঁজে পাচ্ছি না, 100 টাকা বইতে খুঁজে পাচ্ছি না। দেখ যাতে পরবর্তী সময় ভুলে না যাস তার জন্য আমি এখানে কি দিলাম দেখেছিস তো, স্টার মেরে দিলাম। স্টারের মানে বুঝতে পারলি তো? এটা তোকে পড়তে হবে, মনে রাখতে হবে।
বুঝতে পারলি স্টার মারার মানেটা কি? স্টার মারার মানেটা বুঝতে পারলি? 100 ইন্টু 12 তো কত হলো? 1200 বাদ দিয়ে 6000 টাকা। কোনো ডাউট নেই এখানে? দেখ কি বলেছে তারপর, স্যার বলছে মেডিকেল অ্যালাউন্সেস, মেডিকেল যারা কোম্পানি, দ্বারা আমি কোম্পানি চাকরি করছি, তো কোম্পানি চাকরি করলে জানিস এরকম দেয়, মেডিকেল অ্যালাউন্স দেয়, জানিস তো সবাই, জানিস তো? মেডিকেল অ্যালাউন্স দু রকমের হয়, দু রকমের হয়। আমি কোম্পানি থেকে মেডিকেল অ্যালাউন্স নিতে পারি, বা আমি এরকম বলতে পারি যে আমি মেডিকেল অ্যালাউন্স নেবো না, এরকম বলতে পারি। আমার কথাটা বোঝার চেষ্টা করিস কিন্তু। আমি একটা ধর সাপোজ টিসিএস কোম্পানি চাকরি করছি, আমাকে বলছে তোমাকে মাসে মেডিকেল অ্যালাউন্স 5000 টাকা করে দেবো। আমি শোন, তোমাকে মাসে মেডিকেল অ্যালাউন্স 5000 টাকা করে দেবো, তো মাসে যদি 5000 টাকা করে দেয়, বছরে কত টাকা দিচ্ছে? 60,000 টাকা মেডিকেল অ্যালাউন্স দিচ্ছে। এবার যারা বুদ্ধিমান ওরা ভাবতেই পারে না আমি মেডিকেল অ্যালাউন্স নেবো না, ও ভাবতেই পারে যে আমি মেডিকেল অ্যালাউন্স নেবো না। স্যার কি করবে তাহলে মেডিকেল অ্যালাউন্স না নিয়ে? ধর অ্যাকচুয়ালি টিসিএস যে এত বড় কোম্পানি, ওই কোম্পানিতে কি দেয় জানিস তো? আমার শরীর খারাপ হলে আমার তো ফুল ট্রিটমেন্ট করবে, প্লাস আমার ফ্যামিলি ট্রিটমেন্ট করবে। বাহ, ফুল ফ্যামিলি ট্রিটমেন্ট করবে, তাহলে আমি কেন 5000 টাকা করে নিতে যাবো? লস তো, 5000 টাকা করে নেওয়া তো লস। ধর আমার ফ্যামিলিতে কারোর কোনো শরীর খারাপ হলে ফুল ট্রিটমেন্ট তো ফ্রিতে হয়ে যাবে। তো বুঝতে পারছিস তো? তো কোনো ব্যাপার না, আমি বললাম এটা, আমি তোকে এটা বললাম কনসেপ্ট, একটা মেডিকেল অ্যালাউন্স হয় আর একটা মেডিকেল ট্রিটমেন্ট হয়। এখানে কি বলেছে, ট্রিটমেন্ট বলেছে নাকি অ্যালাউন্স বলেছে? অ্যালাউন্স বলেছে, অ্যালাউন্স বলেছে। মেডিকেল অ্যালাউন্স মানে কি? ধর সাপোজ ধর আমাকে প্রতি মাসে 5000 টাকা করে দিচ্ছে, তাহলে বছরে 60,000 টাকা দিচ্ছে। সাপোজ ধর আমার একটা শরীর খারাপ হলো, আমার 10 লাখ টাকা ট্রিটমেন্ট করতে খরচা হচ্ছে, ও 10 লাখ টাকা কোম্পানি দেবে? কোনোদিন দেবে না, বলে তোমাকে তো 60,000 টাকা দিয়ে দিয়েছি। বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে প্রশ্ন হলো, এবার গভর্নমেন্টের পয়েন্ট অফ, মানে ট্যাক্সের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, মেডিকেল অ্যালাউন্সটা, অ্যালাউন্স কি ধরনের অ্যালাউন্সেস? এটা ফুললি অ্যালাউন্সেস নাকি পার্টলি অ্যালাউন্সেস নাকি এক্সেম্পটেড অ্যালাউন্সেস? স্যার মেডিকেল অ্যালাউন্স হচ্ছে কি অ্যালাউন্স? মন দিয়ে শুনবি, গভর্নমেন্ট বলেছে মেডিকেল অ্যালাউন্সের উপর আমি কোনো রকমের ছাড় দেবো না, আমি 1 টাকাও ছাড় দেবো না মেডিকেল অ্যালাউন্সের উপর। কি বলে বুঝছো? গভর্নমেন্ট এই কথা বলেছে। তাহলে তোকে পড়তে হবে গভর্নমেন্ট কি বলেছে। গভর্নমেন্ট, সরকার বলেছে মেডিকেল অ্যালাউন্সের উপর আমি 1 টাকাও ছাড় দেবো না, তার মানে ডিআরএস অ্যালাউন্সের মতনই। তাহলে কি বসবে? একদম বাইরে বসবে। এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট, পরীক্ষার পেপারে দেখাই যায় এই পয়েন্টটা, মেডিকেল অ্যালাউন্সেস। তোকে পরীক্ষার হলে তোকে ঘাবড়ে দেওয়ার জন্য একটা কাজ করতে পারে, লিখলো মেডিকেল অ্যালাউন্স কত টাকা বলেছে বল? 12,000 টাকা ডাইরেক্ট বলেছে, বাইরের ঘরে লিখবি, ঠিক আছে তো? শোন মন দিয়ে শোন, ওরা তোকে একটা ঘাবড়ে দেওয়ার একটা কাজ করতে পারে, কি বলতে পারে? মেডিকেল অ্যালাউন্স এর ব্র্যাকেটে ওরা কোশ্চেনে লিখে দেবে যে অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্ডিচার এত টাকা, ওটাকে টোটালি ইগনোর করে চলে যেতে, ওটা দেখতেই হবে না। বুঝতে পারলি তো? ওর তো ঘাবড়ানোর জন্য দেবে। অনেকে ভুল করে কি করবে, এই 12,000 টাকা থেকে যে টাকাটা আছে সেটা মাইনাস করে দেয়, ওটা ভুল হয়ে গেল তার। বুঝতে পারলি কি বললাম? এটা মাথায় রাখতে হবে। হয়ে গেল এত অবধি মোটামুটি বোঝা গেছে। কত ছোট, দেখ এইটুকু অঙ্ক, দেখ এইটুকু হলো তো, এ কটা পয়েন্ট হলো, আর একটা পয়েন্ট থাকে অঙ্ক শেষ, আর একটা পয়েন্ট অঙ্ক শেষ। দেখ কি বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখ শোন, আমি ওখানে কোশ্চেনটা পড়ছি না, কি বলেছে মনে কর পি প্রধান, ধর আমি পি প্রধান, আমি থাকি কোথায়? আমি থাকি কলকাতায়, ঠিক আছে? আমার জব লেগেছে কোথায়? স্যার জব লেগেছে বোম্বেতে, জব লেগেছে। ভাব, আমি কলকাতায় থাকি, আমার জব লেগেছে কোথায়? বোম্বেতে জব লেগেছে। তাহলে বোম্বেতে জব করবো কি করে? আমি কি রোজ কলকাতা থেকে বোম্বে যাতায়াত করতে পারবো? পসিবল না স্যার, কোনোদিন পসিবল না। তখন আমি মালিককে বললাম যে দেখো আমার পক্ষে, আমার তো সবই ভালো লাগলো, কিন্তু জব করবো কি করে, আমি তো কলকাতায় থাকি। মালিক তখন কি বলতে পারে? মালিক বলতে পারে ঠিক আছে, তুমি তাহলে এখানে একটা, মন দিয়ে শুনবি কথাটা, তুমি কেন আগের দিন যেই কনসেপ্ট বলেছিলাম সেই কনসেপ্ট ধরে পরের কনসেপ্ট এগোবো। মালিক বলতে পারে তুমি কাজ করো, তুমি এখানে আসো, তুমি ঘর দেখে নাও, ঘর ভাড়া করে থাকো, ঠিক আছে তো? আমি তোমাকে প্রতি মাসে একটা অ্যালাউন্সেস দেবো, ঘর ভাড়ার জন্য অ্যালাউন্স দেবো। মন দিয়ে শুনবি, ধর তখন আমি বললাম ধর ঘর দেখেছি, ঘরের ভাড়া ধর 5,000 টাকা করে, ঠিক আছে? ঘরের ভাড়া 5,000 টাকা করে। মালিক ধর আমাকে অ্যালাউন্স দিচ্ছে 2,000, 3,000, 4,000, 4,000 টাকা অ্যালাউন্স দিচ্ছে। তার মানে বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝার চেষ্টা কর। ধর আমাকে মালিক বলে তুমি ঘর দেখে নাও, ঠিক আছে, এর জন্য আমি অ্যালাউন্স দেবো। মালিক কিন্তু বলেনি আমি পুরো ঘর ভাড়াটাই দিয়ে দেবো। ভালো করে শুনছিস তো? অ্যালাউন্স মানে কি? কিছু টাকা দেবো। এমনও হতে পারে, ধর এমনও হতে পারে, ধর আমার ঘর ভাড়া প্রতি মাসে 5,000 টাকা, মালিক পুরো 5,000 টাকাই দিয়েছে বা কম দিয়েছে। তো এটাই হচ্ছে তোর হাউস রেন্ট, এটাকে হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখানে এটা বলেনি। এখানে তখন আমি মালিককে বলেছি দেখো আমি তো অত সব চিনি না, জানি না, আমি বোম্বে সিটিতে, আমি অত চিনি না, জানি না, তুমি কাজ করো, আমি এখানে এসে কাজ করতে পারি একটা সাথে, তুমি ঘর দেখে দাও, সেখানে আমি থাকবো। আমার কথাটা বুঝতে পারলি? যেমন আমরা পড়তাম আগে স্টাফ কোয়ার্টার, তাই না? যার চাকরি করে স্টাফ কোয়ার্টার পায়,
বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে ধর আমি বোম্বেতে গিয়ে জব করবো, আমি মালিককে বলেছি আমি এখানে তোমার কোম্পানি চাকরি করতে পারি, অবশ্যই করতে পারি, আমাকে একটা অ্যাকোমোডেশন দিতে হবে। অ্যাকোমোডেশন মানে বাসস্থান, থাকার জায়গা দিতে হবে। তুমি থাকার জায়গা দাও, অবশ্যই কাজ করব, অবশ্যই কাজ করব। বোঝা গেল কি বললাম? তো বলছে হি ইজ প্রোভাইডেড উইথ কোশ্চেনটা পড়ছি, হি ইজ প্রোভাইডেড মানে স্যার ওই প্রি প্রধানকে প্রোভাইড করা হয়েছে। কি প্রোভাইড করা হয়েছে? রেন্ট ফ্রি, রেন্ট ফ্রি। শোন, রেন্ট ফ্রি মানে কি স্যার? রেন্ট ফ্রি বলেছে, রেন্ট দিতে হবে না। রেন্ট ফ্রি মানে কি? রেন্ট দিতে হবে না, ঠিক আছে তো? অ্যাকোমোডেশন অর্থাৎ ওকে এমন একটা বাড়িতে থাকতে দিয়েছে যেই বাড়িতে ওকে ভাড়াই দিতে হবে না। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবং বাড়িটা কোন শহরে আছে বলে দিচ্ছি, দেখ। আচ্ছা, যখনই স্যালারি অঙ্ক করব, আমাদের মেট্রো সিটি বলেছিলাম, আমাদের মেট্রো সিটি কটা হয়? 4টে। কি কি? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। তো এখানে যেই শহরে ওকে থাকতে দিয়ে সেই শহরটার নাম কি? কলকাতা, ঠিক আছে তো? কলকাতা। ফর হুইচ এমপ্লয়ার পে রেন্ট 2,500 টাকা। তার মানে কি বলেছে? এমপ্লয়ার নিজে মানে মালিক নিজে ঘর দেখে দিয়েছে, সেই ঘরে কে থাকবে? ধর আমি গিয়ে থাকবো, আমি গিয়ে থাকবো মানে পি প্রধান গিয়ে থাকবে ওখানে, গিয়ে ধর পি প্রধান গিয়ে থাকবে। ঘর ভাড়াটা কে দেবে? মালিক দেবে। ঘর ভাড়াটা কে দেবে? মালিক দেবে। বোঝা গেল কি বললাম? এবার দেখ তোকে আরো ভালো করে, এটাকে বলা হয় হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের কনসেপ্ট যখন আসবে, রেন্ট, এটা জানার আগে তোকে জানতে হবে পারকিউজিটস। পারকিউজিটস কি বললাম? কথাটা বল দেখি, উচ্চারণ কর। পারকিউজিটস, পি ই আর, পার কিউ, কিউ ইউ ওয়াই, কিউজিটস, এস আই টি আই ই এস, পারকিউজিটস। স্যার পারকিউজিটস কাকে বলে? বললি স্যার পারকিউজিটস জিনিসটা কি? দেখ, আমি একটা কোম্পানিতে চাকরি করছি, কোম্পানি থেকে আমাকে কি দেবে? স্যার স্যালারি দেবে, মানে মন দিয়ে শুনবি, বেসিক স্যালারি দেবে, কমিশন দেবে, অ্যালাউন্স দেবে। কিন্তু এছাড়াও তো আমি কোম্পানি থেকে অতিরিক্ত বেনিফিট পেতে পারি। স্যার কি বেনিফিট পেতে পারেন? ভাবনা, কি কি বেনিফিট পেতে পারেন? স্যার আমাকে থাকার জায়গা দেবে, এটা একটা বেনিফিট। আমাকে কোম্পানি থেকে গাড়ি প্রোভাইড করবে, এটা একটা বেনিফিট। মানে বিভিন্ন রকমের বেনিফিট পাওয়া যায়। পারকিউজিটস কাকে বলে? কোম্পানি থেকে স্যালারি ছাড়া যদি কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, স্যালারি ছাড়া যদি এক্সট্রা বেনিফিট পাওয়া যায় তাকে পারকিউজিটস বলে। বোঝা গেল পারকিউজিটস কাকে বলে? যদি কোনো রকমের, দেখি যারা চাকরি করে শুধু কি ওইটাই পায়? অতিরিক্ত সুযোগ সুবিধা পায় না? অতিরিক্ত সুযোগ সুবিধা পায়, অনেক সুযোগ সুবিধা আছে, অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আমরা অঙ্ক করতে করতে জানতে পারবো, অঙ্ক করতে করতে জানতে পারবো। অতিরিক্ত প্রচুর, মানে লিস্ট প্রচুর আছে, এত সুযোগ সুবিধা পাওয়া যায়। যারা চাকরি করে, যদি কোম্পানি থেকে অনেক সময় গাড়ি প্রোভাইড করে, ঠিক আছে, মোবাইল ফোনের বিল দিয়ে দিচ্ছে, বাড়িতে ধর ধর এই যে ধর থাকার জায়গার ব্যবস্থা করে দিল। বুঝতে পারছিস তো? ধর আমি কলকাতায় থাকি, আমি বোম্বে চাকরি পেয়েছি, বোম্বে চলে গেছি, তা আমাকে থাকার জায়গার ব্যবস্থা করে দিল, তো মালিকই তো ব্যবস্থা করে দিল, তো আমার এক্সট্রা বেনিফিট। যদি কোনো রকমের এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, তখন তাকে বলা হয় পারকিউজিটস। তাহলে বল, আমি সাপোজ আমি একটু উদাহরণটা চেঞ্জ করে বললাম, আমি কলকাতায় থাকি, আমি বোম্বে জব লাগলো, ঠিক আছে তো? তো বোম্বেতে আমাকে থাকার জায়গা দিতে হবে, নাহলে আমি কাজ করবো কেন? তাহলে থাকার জায়গাটা কে দিয়ে দিল? মালিক দিল। তাহলে কি আমি অতিরিক্ত বেনিফিট পেলাম কি পেলাম না? হ্যাঁ স্যার, তাহলে পারকিউজিটস, এটাই পারকিউজিটস। এবার দেখ, যে আমাকে থাকার জায়গা দিল, এর জন্য কি আমাকে ভাড়া দিতে হচ্ছে? না স্যার, ভাড়া দিতে, তাহলে কি রেন্ট ফ্রি। থাকার জায়গাকে ইংরেজিতে কি বলে? বাসস্থান। বাসস্থানকে ইংরেজিতে কি বলে? অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এইবার দেখতে হবে, খুব সুন্দর করে বুঝতে হবে, যখনই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের কনসেপ্ট আসবে, দেখতে হবে এটা কি সরকারি কর্মচারী নাকি বেসরকারি কর্মচারী। আবার বলছি, সরকারি কর্মচারী নাকি বেসরকারি কর্মচারী। স্যার পরীক্ষায় কি আসবে? আমি তোকে বলেছি বেসরকারি কর্মচারী দিয়ে দিয়েছে পরীক্ষায়, ও সরকারি কর্মচারী কোনদিন দেবে না পরীক্ষায়, সবসময় বেসরকারি দেবে না, হয় না তো কিছু সরকারিতে। বেসরকারি কর্মচারী কি দিয়েছে? নন গভর্নমেন্ট এমপ্লয়ি। বোঝা গেল? সবার প্রথম যখনই পড়বি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের কনসেপ্ট, দেখবি সরকারি না বেসরকারি। স্যার বেসরকারি বলেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দেখতে হবে, ভালো করে শুনবি, ভালো করে শুনবি, মানে এখানে একটা কনসেপ্ট আছে, যে বাড়িটা থাকতে দিয়েছে আমাকে, যে বাড়িটা থাকতে দিয়েছে, সেই বাড়িটা মালিকের নিজের বাড়ি না ভাড়া বাড়ি? বল দেখি, কোশ্চেন পড়ে কি বুঝতে পারলি? মালিকের নিজের বাড়ি না ভাড়া বাড়ি? ভাড়া বাড়ি। বুঝতে পারলি না? আরে মালিকের নিজের বাড়ি হলে মালিক নিজেই নিজেকে ভাড়া দেবে। মালিক ভাড়া দিচ্ছে, তখন মালিকের নিজের বাড়ি না, মালিকের ভাড়া বাড়ি। কি বললাম বোঝা গেল তো? কোশ্চেন পড়ে দেখতে হবে, মালিকের নিজের বাড়িতে থাকতে দিয়েছে নাকি মালিকের ভাড়া বাড়িতে থাকতে দিয়েছে। মালিক একটা বাড়ি ভাড়া করে সেই বাড়িতে থাকতে দিয়েছে, স্যার মালিক একটা বাড়ি ভাড়া করেছে সেই বাড়িতে থাকতে দিয়েছে। এক্ষেত্রে রুল কি বলছে? রুলস এন্ড রেগুলেশনটা কি বলছে? ওয়ার্কিংস করবো, ওয়ার্কিংস করবো। বুঝেছিস? মোটামুটি এতক্ষণ ধরে গল্পটা বোঝালাম, মোটামুটি একটা আইডিয়া হয়েছে। চিন্তা করিস না, ভয় পাওয়ার কিছু, প্রতিটা অঙ্কেই পয়েন্ট পাবো, আর প্রতিটা অঙ্কেই বলবো এইরকমই কথা বলবো, নতুন কিছু বলবো না। বুঝিস তো? শোন, ওয়ার্কিংস লেখ, সবাই আমার সঙ্গে হয়ে লেখ। লিখবি কি? রেন্ট ফ্রি। কি লিখবি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। কি লিখলাম বল? রেন্ট ফ্রি
অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আর আমি তোকে গ্যারান্টি দিয়ে বলেছি এই পয়েন্ট মানে এত ভালো করে পড়ি পরীক্ষা আসার জন্য আসবেই এই পয়েন্ট এত ইম্পর্টেন্ট। জানিস পরীক্ষার কোশ্চেন কেমন সেট করে, হয় হাউস এন্ড অ্যালাউন্স দেবে না এটা দেবে, দেবেই দেবে, হয় এই পয়েন্ট দেবে না হাউস রেন্ট দেবে, যে কোনো একটা দেবেই। হাউস রেন্ট দিলে এটা দেবে না, এটা দিলে হাউস রেন্ট দেবে না, এটা বলে দিলাম। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আচ্ছা বল বল আমার সঙ্গে সঙ্গে বল, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বাংলায় কি বলে? রেন্ট মানে কি? ভাড়া, ফ্রি মানে বিনা ভাড়া, অ্যাকোমোডেশন মানে বাসস্থান, বিনা ভাড়ায় বাসস্থান। এই যে বিনা ভাড়ায় বাসস্থান আমাকে দিয়েছে, কে দেবে? মালিক দেবে। তা মালিক দেবে, মালিক নিজের বাড়িতে দেবে না ভাড়া বাড়িতে দিচ্ছে, মানে এই অঙ্কে কি বলেছে? ভাড়া বাড়ি। তাহলে ব্র্যাকেটে তোদের বোঝার সুবিধার জন্য লিখছি টেকেন অন হায়ার, মানে বুঝেছিস? টেকেন অন হায়ার মানে টেকেন অন হায়ার। স্যার যদি মালিকের নিজের বাড়ি হতো আপনি কি লিখতেন? আমি লিখতাম ওন্ড বাই এমপ্লয়ার, ওন্ড বাই এমপ্লয়ার। কি লিখলাম? ওন্ড, ওন্ড মানে মালিকের নিজের বাড়ি। তাহলে বুঝলেন টেকেন অন হায়ার। স্যার এক্ষেত্রে রুলস এন্ড রেগুলেশন কি বলছে? আচ্ছা এটা বল, এই যে টপিকটা লিখছি এটা কার নিয়ম লিখছি? গভর্নমেন্টের না নন গভর্নমেন্টের? নন গভর্নমেন্ট, গভর্নমেন্টের লিখছি না, ঠিক আছে তো? স্যার নিয়মটা কি বলছে এখানে ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি। উইল বি, উইল বি, উইল বি লিস্ট, LEAST লিস্ট of the followings, will be list of the followings, will be list of the followings, will be list of the কি বললাম? followings। তো এই লিস্ট মানে কে বলতো? এই লিস্ট মানে, এই লিস্ট মানে কি? এই লিস্ট মানে কি? LEAST লিস্ট মানে কি? সর্বনিম্ন, ছোট ছোট। আমি এখানে দুটো পয়েন্ট লেখাবো, এই দুটো পয়েন্টের মধ্যে যেটা ছোট সেটা হবে অ্যান্সার। সেই দুটো পয়েন্টটা কি? দুটো পয়েন্ট কি? লেখ 15% স্যালারি। কি লিখলাম বল? 15% স্যালারি, ঠিক আছে তো? আর রেন্ট পেড, 15% স্যালারি আর রেন্ট পেড। কোশ্চেন পড়ে কি একটু বলতে পারবি রেন্ট পেড কত টাকা করেছিল? স্যার রেন্ট পেড 2500 টাকা করেছিল। তাহলে রেন্ট পেড 2500 টাকা করেছিল, তাহলে 2500 টাকা করে যদি হয় তাহলে মাসে কত হবে? মাসে 2.5 হলে বছরে 30,000 নাকি? বছরে 30,000, কোনো সমস্যা নেই। স্যার এবার মন দিয়ে শুনবি, স্যালারি কাকে বলে? এই টপিকে, এই টপিক, অন্য কোনো টপিক না, এই টপিক। স্যার টপিকটার নাম কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন স্যালারি কাকে বলা হয়? এখানে স্যালারি কাকে বলে? এখানে স্যালারি কাকে বলে বলবো? স্যালারি কাকে বলে? স্যালারি মানে সব, স্যালারি মানে সব আর কিছু না। স্যালারি মানে কি বললাম বল? এত তোদের মনে রাখার জন্য, স্যালারি মানে সব। তো এই দিক টাকা না, সব বলতে কি হচ্ছে স্যার? সব। স্যালারি মানে সব, স্যালারি মানে সব, বুঝলি? কত ইজি জিনিস। কিন্তু এই জায়গাতে স্যালারি মানে সব না, কি ছিল? বেসিক ডিএ কমিশন, বেসিক ডিএ কমিশন। কিন্তু এখানে স্যালারি মানে সব, বুঝতে পারছিস তো? হ্যাঁ না, এটা তো সরকারের নিয়ম, সরকার বলে দিয়েছে যে আমি যে তোমাকে যে বেনিফিটটা দেবো, এই যে বেনিফিটটা দেবো, এখানে যে স্যালারি বলা হচ্ছে 15% স্যালারি। স্যালারি বলতে তুমি এখানে বেসিকটাকে নাও, যত রকমের অ্যালাউন্সের সব অ্যালাউন্স নাও যত, কিন্তু ওখানে কিন্তু অ্যালাউন্স কি ছিল? অনলি দিয়েছিল, অন্য কিছু ছিল না। আর এখানে এখানে সমস্ত অ্যালাউন্স দিতে, সব অ্যালাউন্স। তাই দেখ আমি লিখছি এখানে বেসিক লিখবো, আর কি আছে? বোনাস, এক্সট্রা বোনাস আছে, বোনাস নেব। আর কি লিখবো? সমস্ত অ্যালাউন্সের নাম লেখা আছে, লিখবো কি? অল অ্যালাউন্সেস। কি লিখবো? অল অ্যালাউন্সেস। আর সবচেয়ে বেটার হয় অল অ্যালাউন্স লেখার ব্র্যাকেটে একটা কথা লিখে দেয়, ট্যাক্সেবল, ঠিক আছে তো? কি লিখেছি দেখ, অল ট্যাক্সেবল অ্যালাউন্সেস। আচ্ছা ট্যাক্সেবল অ্যালাউন্স কোনটা? দেখ এইগুলোকে ট্যাক্সেবল অ্যালাউন্স একই না? কয় একটা করে লিখ। বেসিক কত? 3,60,000। বোনাস কত? 20,000। অল অ্যালাউন্সেস বলতে কি কি আছে এখানে বল? স্যার 1,80,000 6 12, 1,80,000 6 12, 1,80,000 6,000 আর 12,000 কত হচ্ছে? 1,98,000 টাকা স্যালারি। তার 15% কর, কত? 1,98,000 উপর 15% করে কত হচ্ছে বল? না না তুই ভুল বলেছিস রে। হ্যাঁ 5,78,000 ভুল বলেছো। টোটাল 5,78,000, ঠিক আছে তো? এবার 5,78,000 উপর 15% কত দিয়ে ক্যালকুলেটর কেউ একজন ক্যালকুলেটর বের কর। 86,700, ঠিক তো? এই দুটোর মধ্যে কি মনে দেখে, কি মনে ছোট কোনটা? 30,000। এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 30,000, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। কোনটা? এটা। হ্যাঁ বুঝেছিস? 30,000। কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা নেই। ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা, এরকম অঙ্কই আসবে পরীক্ষা, ঠিক আছে তো? দেখ এইটু অঙ্ক শেষ, 10 নম্বর পেয়ে গেলি, 10 30 তুলে দেবো, অঙ্ক শেষ।
দেখ শোন, এত অব্দি বুঝতে পারলি 30,000 টাকাটা। আচ্ছা এমনি ভাব, চিন্তা ভাবনা কর দেখি একটু। এখন তোরা কোশ্চেনের দিকে একবার তাকা, দেখ কোশ্চেনে একটা আনফার্নিশড বলে একটা ওয়ার্ড বলেছে, পেয়েছি আনফার্নিশড। আমি তোকে বলছি আনফার্নিশড, জানিস আমাদের এই সিটিতে খুব একটা দেখা যায় না, তুই বাইরের সিটিতে যাবি যারা চাকরি বাকরি করে না, তুই ভাব না, একটু চিন্তা ভাবনা কর, একটু চিন্তা ভাবনা কর। তুই বোম্বে সিটিতে চাকরি করতে গেছিস, পুনেতে চাকরি করতে গেছিস, ব্যাঙ্গালোরে চাকরি, অনেকে চাকরি করতে যায় তো বাইরে, ঠিক আছে তো। তো মালিককে জিজ্ঞেস কর, বাড়ির মালিককে, মানে আমি কোম্পানির কথা বলছি না, বাড়ির মালিক মানে যার বাড়িটা ভাড়া নিয়েছি আমি, তখন অনেকে না, অনেকে বলে কি ফার্নিশড হাউস পাওয়া যাবে, অনেকে বলে আনফার্নিশড হাউস পাওয়া যাবে। এবার বল ফার্নিশড হাউস আর আনফার্নিশড হাউস মানে কি বুঝতে পারছিস? ফার্নিশড মানে সাজানো গোছানো, আর আনফার্নিশড মানে খালি ঘর দিয়ে দেবে তোকে। তোকে আনফার্নিশড মানে খালি ঘর দিয়ে দেবে, আর ফার্নিশড মানে, স্যার ফার্নিশড মানে তোকে একটা বেড দিয়ে দেবে। ভালো করে শোন, একটা বেড থাকবে, সেই ঘরে তোর কিচেনে ধর চিমনি থাকবে, রেফ্রিজারেটর থাকবে, ঘরে এসি থাকবে, চেয়ার টেবিল সব থাকবে। আমার কথাটা বুঝতে পারছিস তো? গিজার থাকবে। এটাকে বলে সাজানো গোছানো, বুঝতে পারছিস? সাজানো গোছানো কাকে বলে? এটাকে সাজানো গোছানো বলে। আর এটাকে বলে ফার্নিশড। ফার্নিশড মানে কি বললাম বল? সাজানো গোছানো। আর আনফার্নিশড মানে খালি ঘর। তাহলে এই অঙ্কটায় সাজানো গোছানো ঘর দিয়েছে নাকি খালি ঘর দিয়েছে? আনফার্নিশড মানে, বুঝেছিস? মাথার মধ্যে রাখতে পারবি? আনফার্নিশড মানে, স্যার ফার্নিশড হলে কি হবে? যখন পাবো তখন বলবো, একটা অঙ্কের মধ্যে বলে ফালতু বুঝিস তো, কনসেপ্টটা নষ্ট করে লাভ নেই। তাহলে বল এত অব্দি হলে অ্যান্সার কত বলবো বল? 30,000। তাহলে আচ্ছা এই কনসেপ্টটাকে কি বললাম? আমি তো বললাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এটা কি কোম্পানি থেকে এক্সট্রা বেনিফিট? এটা কোম্পানি থেকে এক্সট্রা বেনিফিট। আর এক্সট্রা বেনিফিটকে কি বলে? পার্ক ইউজিটস। বা যদি মনে রাখতে না পারিস তাহলে কি মনে করবি, মানে যে শর্টে বলছি পার্কস, পার্কস, ঠিক আছে? পার্কস শর্টে বলে পার্কস, ঠিক আছে? কিন্তু শর্টটা তো লিখতে পারবি না, তোকে ফুল ফর্মটাই লিখতে হবে। এখানে কি লিখবি? পার্ক ইউজিটস। পার্ক ইউজিটস সেকশনটা, আন্ডার সেকশন, এই সেকশনটা মনে রাখতে হবে 17(2). তাও বলছি পরীক্ষার আগের দিন অবধি সেকশন পড়বি, যদি মনে রাখতে পারিস তাহলে লিখবি, মনে রাখতে না পারলে লিখবি না, ভুল লিখবি না, ভুল লিখলে নাম্বার কাটবে, ঠিক আছে তো? তাহলে কি লিখবো এখানে? লিখবো কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। দেখে দেখে লিখ, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। কত টাকা বল? স্যার 30,000 টাকা। এখানে লিখ 30,000 টাকা, ঠিক আছে? কোনো সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নেই। শেষ হয়ে গেল। যোগ কর, যোগ কর, যোগ কর, যোগ করে বল কত বেরোচ্ছে। দেখ খুব বড় অঙ্ক ছিল, খুব বড় অঙ্ক, দেখ ছোট্ট অঙ্ক, দেখ হয়ে গেল। 3,60,000 আর 20, 3,80,000, 3,80,000 কর, 3,80,000 করে দেখ কত বেরোচ্ছে? 6,08,000। এটাকে কি বলে? এটাকে কি বলে ভালো করে শোন। 6,08,000 এটাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। লেখ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কি বলে বল? এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে? এত অবধি, এত অবধি ঠিক আছে প্রত্যেকে? ঠিক আছে, গ্রস ইনকাম ফ্রম স্যালারি বল, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে লেস লেখ, লেস, এর থেকে লেস লেখ। কি লিখবো? ডিডাকশন, ডিডাকশন। থিওরি পড়াচ্ছি একটা, বল একটা থিওরি পড়াচ্ছি, বলছি তারপর তোর বলবি স্যালারি থেকে ডিডাকশন কত নম্বর ধারায় পাওয়া যায়। আমি বলছি, আমি বলে দিচ্ছি অ্যান্সার, তারপর তোরা মনে রাখবি কিন্তু পরীক্ষায় এমসিকিউর জন্য দিতে পারে, ইম্পর্টেন্ট। স্যালারিতে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়? স্যালারিতে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়? 16 নম্বর। 16। স্যার এই ধারাটা মুখস্থ করতে হবে? আমি বলছি হ্যাঁ এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতেই হবে। আমি বারবার বলছি এই ধারা তোকে মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করতে হবে? এমসিকিউতে দেবে, এমসিকিউ দেবে, বলতে পারে স্যালারি থেকে, স্যালারিতে কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, তখন কি বলতে হবে? 16 নম্বর ধারা। তোকে মুখস্থ করতে হবে, তোকে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে ডিডাকশন আন্ডার সেকশন কি লিখলাম? 16। সবার প্রথম কি লিখবি? স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16 1A। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা পাওয়া যায়? স্ট্যান্ডার্ড মানে বুঝিস তো, একটা লিমিট বেঁধে দিয়েছে, সেইটা বইতে কোনোদিন লেখা থাকবে না। স্ট্যান্ডার্ড ডিডাকশন কোশ্চেনে কোনোদিন লেখা থাকবে না, এটা তোকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, তোকে মনে রাখতে হবে। 50,000 টাকা কিছুই না গো তো সরকার, এই যে বললাম না এই ট্যাক্সটা, এই মনে পড়ছে কিছুই না আগে ধর আমাদের এই যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে একটা বাজেট পেশ হয়েছে, জানিস তো? জানিস তো খবর টবর তো খুব হেডলাইন আসছিল, বাজেট পেশ হয়েছে। কে বাজেট পেশ করেছিল? কে আমাদের দেশে বাজেট কে পেশ করে? ফাইন্যান্স মিনিস্টার। আমাদের ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী কে জানিস? নির্মলা সীতারামন। ও কিন্তু বাজেট পেশ করেছিল। এই যে এই কথাগুলো আমি বলছি না 50,000 টাকার কথা, আমি বলছি না বা কোনো রাইটার বলছে না, কে বলছে 50,000 টাকার কথাটা? ফাইন্যান্স মিনিস্টার বলেছে, ফাইন্যান্স মিনিস্টার বলেছে। কি বললাম বুঝতে পেরেছিস তো?
ফাইন্যান্স মিনিস্টার বলেছে। এখন তুই বলিস স্যার কেন ফাইন্যান্স মিনিস্টার বলেছে? আরে ভাব না, তুই ভাব, তুই চিন্তা ভাবনা কর, একটু চিন্তা ভাবনা কর। ধর যে চাকরি করছে সে ধর 6,08,000 টাকা সারা বছর কামিয়েছে, ও বললো, ও তখন রিকোয়েস্ট করলো সরকারের কাছে, আমাকে কিছু তো ছাড় দাও, আমাকে এত টাকার উপর ট্যাক্স দিতে হবে। সরকার ভাবলো, চিন্তা ভাবনা করলো, না আমি তোমাকে ছাড় দেবো। ছাড় দেবো মানে কি, ধর এটা 50,000 টাকা, 50,000 টাকা সরকার ছাড় দেয়, তাহলে কি 50,000 টাকাও ট্যাক্স দিতে হবে? কমন ব্যাপার, এটা কমন ব্যাপার, তো সরকার তো করবেই। আর ভাবি ভাব, এগুলো সরকার ছাড় দেবে, কেন ছাড় দেবে তার পেছনে অনেক লজিক আছে। আরে আমাদের ভোট ব্যাংকের কথা ভেবে কিন্তু সরকার ছাড় দেবে, কারণ আমাদের দেশে চাকরি করে কারা? ম্যাক্সিমাম পার্সেন্ট চাকরিই করে, বিজনেস কিন্তু খুব বেশি মানুষ করে না। 80% লোক চাকরি করে, তাহলে ভোট ব্যাংকটা কোথায় জড়িয়ে আছে? 80% আর 20%। তো এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো সব ঠিক আছে, পলিটিক্যাল ডিসকাশন। তো দেখ স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হচ্ছে? 50,000 টাকা। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত বলছে? 50,000 টাকা হয়ে গেল। আর কি বলেছে দেখ, প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স আছে দেখ অঙ্কে, প্রফেশনাল ট্যাক্স কত টাকা বলেছে দেখ, প্রফেশনাল ট্যাক্স 3600 টাকা। 3600 টাকা, প্রফেশনাল ট্যাক্স 3600 টাকা। তাহলে তোকে পরীক্ষায় একবার কেন 2-3 বার দিয়েছিল, এসে কিউ পরীক্ষায় দিয়েছিল জানিস তো? বলেছিল কি, সন্ধি শোন, স্যালারি থেকে ডিডাকশন কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, মানে স্যালারি থেকে স্যালারি ডিডাকশন কত নম্বর ধারায় আছে? 16 নম্বর ধারায় আছে। কি কি ডিডাকশন পাওয়া যায় এটাও দিয়েছিল, কি কি ডিডাকশন পাওয়া যায় তুই বল, এখানে দেখে কিছু বুঝতে পারছিস কি কি ডিডাকশন পাওয়া যায়? স্যার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়, প্রফেশনাল ট্যাক্স পাওয়া, তুই বলতে পারিস না? হ্যাঁ স্যার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়, আবার প্রফেশনাল ট্যাক্স পাওয়া যায়। স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়, প্রফেশনাল ট্যাক্স পাওয়া যায়, ঠিক আছে? তো প্রফেশনাল ট্যাক্স কত বলেছে? 3,600। কত হলো? 53,600 বাদ দে, অঙ্ক শেষ। এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। কত হচ্ছে বল? 5,54,400। শেষ হয়ে গেল অঙ্কটা, দেখে নে। দেখ নেক্সট অঙ্ক, এই অঙ্কটা কবে এসেছিল? 2015 এ এসেছিল পরীক্ষা, ঠিক আছে? 2015 এ এসেছিল। কি বলেছে? ফ্রম দা ফলোইং পার্টিকুলার্স অফ শ্রী এস.পি. ঘোষ, তাই তো? শ্রী এস.পি. ঘোষ, আচ্ছা এখানে লিখি শ্রী এস.পি. ঘোষ, ঠিক আছে তো? আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি, দেখেছিস প্রতিটা অঙ্কে নন গভর্নমেন্ট এমপ্লয়ি দেবে, চাপ নিতে হবে না, নন গভর্নমেন্টই দেবে, ঠিক আছে তো? কম্পিউট হিজ ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, সমস্ত ডিটেলস গুলো বলে দিয়েছে। এবার অঙ্কটা আরম্ভ করি, বুঝিস তো? বেশি পড়ার দরকার নেই। প্রথমে কি লিখতে হবে দেখ, কি লেখা আছে? বেসিক স্যালারি লেখ, একই রকমের অঙ্ক, আগের অঙ্ক আর এই অঙ্কটা সেমই আছে, শুধু একটা পয়েন্টে চেঞ্জ আছে। বেসিক স্যালারি কত বলেছে বল? 2,40,000, আউটারে বসা। ডিএ, ডি এর ফুল ফর্ম জানি তো আমরা, ডিআরএস অ্যালাউন্সেস কত বলেছে? 96,000, ঠিক আছে তো? বোনাস, বোনাস কত বলেছে? 20,000 টাকা। এই চারটা আমরা পরে করব, সবার লাস্টে করব, তার আগে বাকিগুলো বলে নে। মেডিকেল অ্যালাউন্স আগের অঙ্ক ছিল তো, কি রে? ফুললি ট্যাক্সেবল, লিখে দে। মেডিকেল অ্যালাউন্স কত টাকা ছিল? 15,000 টাকা। এবার দেখ ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, ঠিক আছে? ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস ভালো করে শোন, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল। আগে এটা পার্টলি ছিল, আগে এটা পার্টলি ট্যাক্সেবল ছিল, বর্তমানে এটা ফুললি ট্যাক্সেবল হয়ে গেছে। তাহলে তো সমস্যা নেই। তাহলে মনে রাখবি কিন্তু ট্রান্সপোর্ট অ্যালাউন্স কি অ্যালাউন্সেস? ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস তুই যখন এসে কিউ পড়বি বইয়ের পেছনে, ও ভুল লেখা আছে এসে কিউতে, ওটা চেঞ্জ করে নিবি, বইতে ভুল লেখা আছে, ঠিক আছে তো? ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস কি হয়েছে? ফুললি ট্যাক্সেবল। কি বললাম? ট্রান্সপোর্ট অ্যালাউন্স কি হয়? ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে তো? ফুললি ট্যাক্সেবল, যা ছিল তাই লিখে দেখে দেখে 12,000 টাকা। তাহলে এখনো পর্যন্ত যা যা পড়ালাম বল, কি কি ফুললি ট্যাক্সেবল পেয়েছিস? ডিআরএস অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, 3টে পয়েন্ট তো পেলি। এই 3টে পয়েন্ট তো পেলি, হ্যাঁ? না ওটা তো অ্যালাউন্স না, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস। তো তোকে যদি কখনো বলে, কেউ যদি জিজ্ঞাসা করে, আরে পরীক্ষায় দেবে কিনা বলছি না, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে, বলো দেখি কতগুলো ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, একটাই ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সের নাম বলো। তো মনে রাখতে হবে তোকে মেডিকেল অ্যালাউন্সেস, ডিএ, তারপর ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, আরো আছে, আমি টাইম টু টাইম বলবো, আরো তো 3-4টে বেরিয়ে যাবে, ঠিক আছে তো?
তুই দেখ কত বলেছে, এটা বল। ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস 12,000 টাকা, তাই তো? লিখে দিলাম। তারপর কি বলেছে স্যার? আর তো কিছুই নেই, হাউস রেন্ট অ্যালাউন্সেস বলেছে। মনে আছে তো? বলিস না মনে নেই? লাস্ট ক্লাসে হাউস রেন্ট অ্যালাউন্সেস শিখিয়েছিলাম। হাউস রেন্ট অ্যালাউন্সেস বেশ কয়েক বছর পরীক্ষায় একটা এমসিকিউ দিয়েছিল। কি দিয়েছিল? বলেছিল হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়। কি বললাম? হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়। আবার বলছি, হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, এই এমসিকিউটা দিয়েছিল। জানিস তো? মনে রাখবি এটা, 10(13)(a) এই ধারায় হাউস রেন্ট অ্যালাউন্স ছাড় পাওয়া যায়। ঠিক আছে, মনে রাখতে হবে, এমসিকিউ দিয়েছিল, তাহলে সেকশন তো তোকে পড়তেই হবে, কিছু করার নেই। যেটা পড়তে হবে তো পড়তেই হবে, কিছু করার নেই। যেমন আমি বলছি এই সেকশনটা আমি তোকে দেখ, স্যালারি চ্যাপ্টারে প্রচুর সেকশন আছে, সব সেকশন তো বলছি না পড়তে, আমি বলি সেই সেকশনগুলোই পড় যে সেকশনগুলো পরীক্ষায় আসে। তোকে বলতে পারে হাউস রেন্ট অ্যালাউন্স কত নম্বর ধারা ছাড় পাওয়া যায়, 10(13)(a)। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা বল, আচ্ছা আমাকে কি বলতে হবে, হাউস রেন্ট অ্যালাউন্স জিনিসটা কি? হাউস মানে বাড়ি, রেন্ট মানে ভাড়া, আর অ্যালাউন্স মানে ভাতা, বাড়ি ভাড়া ভাতা। আমি কলকাতায় থাকি, ঠিক আছে, আমি এই অঙ্কটাই পড়ি, বেশি অন্য কিছু পড়ে লাভ নেই। কলকাতায়, আচ্ছা কলকাতায় সাপোজ ধর এই দেখ শোন, বল। ও আছে, বইতে করা আছে, দেখ আমার কথা শোন, মন দিয়ে ফোকাস কর, কারণ অনেকগুলো অঙ্ক করাতে হবে। হাউস রেন্ট অ্যালাউন্সেস জিনিসটা কি? ধর আমি থাকি, সাপোজ ধর পাটনায় থাকি, কিন্তু আমার জবটা লেগেছে কোথায়? আমার এদিক টাকা, এরকম করিস না, এই দিক টাকা ফোকাস কর, নাহলে বেরিয়ে যা। ঠিক আছে তো? হাউস রেন্ট অ্যালাউন্সেস যেটা আমি বলছিলাম, আমি ধর পাটনায় থাকি কিন্তু আমার জবটা লেগেছে কোথায়? কলকাতায় লেগেছে। তাহলে পাটনা থেকে, আমি পাটনায় জব করি, পাটনায় আমি থাকি, আমার জবটা লেগেছে কলকাতায়, তাহলে আমাকে কলকাতা সিটিতে থাকতে হবে, না থাকলে আমি চাকরি করবো কি করে? তাহলে আমি মালিককে যখন এই কথা বললাম, মালিক আমাকে তখন কি বললো, তুমি কাজ করো, তুমি কলকাতায় একটা ঘর ভাড়া করে থাকো, প্রতি মাসে আমি তোমাকে কিছু অ্যালাউন্স দেবো, এটাকে বলা হয় হাউস রেন্ট। পুরো টাকা দেবে না, কিছু অ্যালাউন্স দেবে, এটাকে বলা হয় হাউস রেন্ট অ্যালাউন্সেস। কোশ্চেন পড়ে বল, কোম্পানি থেকে তুমি কত টাকা অ্যালাউন্স পেয়েছো, বলে দিয়েছে, হাউস রেন্ট অ্যালাউন্স বলে দিয়েছে, সুন্দর করে বলে দিয়েছে, 48,000 টাকা পেয়েছি, তাই তো? কোম্পানি থেকে হাউস রেন্ট অ্যালাউন্স পেয়েছি কত? তোরা চোখেই পড়তে পারে না। হাউস রেন্ট অ্যালাউন্স পেয়েছিস কত? 60,000 টাকা, তাই তো? হাউস রেন্ট অ্যালাউন্স পেয়েছিস কত? 60,000 টাকা। তাহলে ওয়ার্কিংস করবো, অঙ্কটা এতটা নেমে যাবে, ওয়ার্কিংসটা কর, কি লিখবি? হাউস রেন্ট অ্যালাউন্সেস, লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস। ওয়ার্কিং সিলেক্ট হাউস রেন্ট অ্যালাউন্সেস। ঠিক আছে, বোঝা গেল? টপিকটার নাম হাউস রেন্ট অ্যালাউন্সেস। তাহলে তোকে বুঝতে হবে কি, দেখ বোঝার চেষ্টা করতে হবে, যে বুঝতে পারবি সে একটা দুটো অঙ্ক করলেই যে কোনো অঙ্ক করে ফেলতে পারবি, আর যে টোকার ভরসায় থাকবি তাহলে সে সারা জীবন তাকে টুকেই যেতে হবে। ঠিক আছে তো? হাউস রেন্ট অ্যালাউন্সেস কি লিখবো? প্রথমে লিখবো কত টাকা হাউস রেন্ট পেয়েছিস। দেখ 60,000 টাকা হাউস রেন্ট অ্যালাউন্সেস, কত টাকা পেয়েছি? 60,000 টাকা হাউস রেন্ট অ্যালাউন্সেস পেয়েছি। মানে বুঝতে পারলি, হাউস রেন্ট অ্যালাউন্স মানে স্যার বাড়ি ভাড়া ভাতা পেয়েছি কত? 60,000 টাকা। ঠিক, এবার একটা কথা হয়, এক্সেমশন মানে ছাড়। এই মাত্র বলো কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়? 10(13)(a, মনে রাখতে হবে। লেস, তোমার প্রতি নম্বর লিখে করবি না, তাহলে এমনি মনে থাকবে। লেস এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13(a), এত নম্বর ধারায় ছাড় পাওয়া যাবে। তারপরে কি লিখতে হবে? উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। ইংলিশটার মানে বোঝ, কি বলেছে? ছাড় পাওয়া যাবে, ছাড়টা দেবো কিসের মধ্যে? লিস্ট অফ দ্য ফলোইংস, নিচে যতগুলো পয়েন্ট লিখবো তার মধ্যে যেটা ছোট সেটাই ছাড়, ব্যাস। এইবার পরীক্ষায় একবার এই এমসিকিউটা দিয়েছিল, বইয়ের পেছনে দেখবি লেখা আছে, নিজের বাড়িতে ভাড়া থাকলে, গভর্নমেন্ট কি বলেছে? তুমি যদি নিজের বাড়িতে ভাড়া থাকো তাহলে কোনো ছাড় দেবো না। কি বলেছে গভর্নমেন্ট?
তুমি যদি নিজের বাড়িতে ভাড়া না, কি বল, তুমি যদি নিজের বাড়িতে বসবাস করো তাহলে ছাড় দেবো না। সাপোজ ধর, মন দিয়ে শোন, আমি ধর দমদমে থাকি, আমার অফিসটা কোথায়? সাপোজ আমার অফিস ধর সেক্টর 5-এ, তাহলে দমদমে থাকি সেক্টর 5-এ, আমি কি সেক্টর 5-এ ঘর ভাড়া করে থাকবো, নাকি আমি দমদম থেকে রেগুলার যাতায়াত করবো? স্যার দমদম থেকে রেগুলার যাতায়াত করবে। তাহলে আপনি নিজের বাড়িতে বসবাস করলেন, তাহলে নিজের বাড়িতে বসবাস করলে গভর্নমেন্ট বলে তুমি নিজের বাড়িতে বসবাস করো, তাহলে কোনো ছাড় নেই। তাহলে বোঝা গেল? যদি এরকম লেখা থাকে হি স্টে ইন হিজ ওন হাউস, কোশ্চেন পড়ে দেখতে হবে সে কি নিজের বাড়িতে ভাড়া আছে। দেখ অনেক কিছু এমসিকিউ অনেকে মুখস্থ করে, এসিকিউ মুখস্থ করে চলে যায়, এত কিছু পড়তে হয় না, এইগুলো ক্লাসটা মন দিয়ে শুনলে এমনি এমসিকিউ অ্যান্সার বেরিয়ে আসে। ঠিক আছে? তো দেখ এখানে বলেছে ও কি নিজের বাড়িতে আছে নাকি ভাড়া বাড়িতে আছে, কোশ্চেন পড়ে বল। হ্যাঁ, ভাড়া বাড়ি বলে দিয়েছে, ভাড়া বাড়িতে। জেনারেলি থাকে না, আমি বলে দিলাম যদি থাকে, ও ভাড়া বাড়িতে থাকে, কিন্তু প্রতি মাসে ভাড়া কত, মানে ও ভাড়া দিচ্ছে কত করে? 48,000 টাকা ভাড়া দিচ্ছে। ঠিক আছে, করবো একটা করে পয়েন্ট লেখ। প্রথমে লিখবো কি? প্রথমে লিখবো HRA, হাউস রেন্ট অ্যালাউন্সেস। এটা দেখে বসাবি। হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা দিয়েছে? স্যার 60,000 টাকা। এখানে লিখলাম 60,000 টাকা। তারপর কি লিখবো? রেন্ট পেড। কি লিখলাম বল? রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, মাইনাস 10% অফ স্যালারি। রেন্ট পেড কত টাকা রেন্ট পে, কত টাকা রেন্ট পে করেছে? কত টাকা রেন্ট পে করেছে? 48,000 টাকা। দেখ আমি বারবার বলছি কখনো কিছুতে ঘাবড়ে যাবি না। এখানে যেমন 60,000 টাকা বলেছে, যদি 60,000 টাকা না বলতো তাহলে কি বলতো? 5,000 পার মান্থ, মানে বুঝেছিস? ও এখানে 48,000 টাকা না বলে কি বলতো? 4,000 পার মান্থ। এই অঙ্কে এরকম পেয়েছিস, অন্য অঙ্কে পার মান্থ পাবি, এই তো ব্যাপার। তাহলে এবার বল 10% অফ স্যালারি। শোন আমি আগের দিন বলেছিলাম, আবার আজকে বলে দেবো, আগে প্রথমে জিজ্ঞাসা করবো, বল মনে আছে কিনা, এইচআর এর সময় স্যালারি কাকে বলে? এইচআর এর ক্যালকুলেশন স্যালারি কাকে বলে? ব্যাস, বেসিক ডিএ কমিশন। বল এখানে বেসিক আছে? হ্যাঁ স্যার বেসিক আছে। ডিএ আছে? হ্যাঁ স্যার ডিএ আছে। কমিশন আছে? না স্যার কমিশন নেই। তাহলে বেসিক আর ডিএ আসবে, তাই তো? তাহলে নিচে ছোট্ট একটু নোট কর, এখানের মধ্যে অঙ্কটা শেষ, এখানে লিখ স্যালারি বলতে কাকে বলে। স্যার বেসিক আর ডিএ, কমিশন তো নেই তাই লিখবো না। বেসিক কত? স্যার 2,40,000। ডিএ কত? স্যার 96,000। তাহলে 2,40,000 এর সঙ্গে 96 যোগ করে কত হচ্ছে বল? 2,40,000 এর সঙ্গে 96 যোগ করে কত হচ্ছে বল? 3,36,000। বুঝলে? 3,36,000। এর উপর 10% কর, 33,600 টাকা। তাহলে বল, দেখ বুঝতে পারছিস তো? বোর্ডের দিকে তাকা না, একটু ভালো করে তাকা। এটা 48,000 কি রে? এটা 48,000 তো, আর এটা কত? 33,600। 3 লাখ না, আর বলিস না, 33,600 বল। স্যার 48 থেকে 33,600 মাইনাস কর, করে এই টাকাটা এখানে। বুঝিস কি বললাম? সুন্দর করে বলেছি, ক্যালকুলেটর নে, লেখ 48,000 মাইনাস 33,600, লেখ 48,000 মাইনাস 33,600 কত হচ্ছে? 14,400 হয়ে গেল। আর কি আছে? আচ্ছা কোন শহরে আছে ও কোন সিটিতে ভাড়া নিয়েছে? কলকাতা। তার মানে এটা কোন সিটির মধ্যে পড়ে? মেট্রো সিটি। মেট্রো সিটিতে কত পার্সেন্ট ছাড় পাওয়া যায়? 50%। 50% মাথায় রাখবি। মেট্রো হলে 50, স্যার মেট্রো না হলে 40। মেট্রো হলে 50, মেট্রো না হলে 40। আবার বলছি মেট্রো হলে 50, মেট্রো না হলে 40। মেট্রোতে 50% ছাড় পাওয়া যায়। এখানে লিখবো 50% অফ স্যালারি। তাহলে স্যালারি তো বেরিয়ে গেছে 3,36,000, এর 50% কত হবে? 1 লাখ না, 1,68,000, তাই তো? বল কে বলতে পারি এই তিনটের মধ্যে দেখে বুঝতে পারছিস কোনটা ছোট? এই তিনটার মধ্যে 14,400। বেশ হয়ে গেল, মাইনাস কর। এটা হলো এইচআর। 60 থেকে 14 বাদ দিলে 46, 46 মানে 45,600। এইচআর কত বলে? 45,600। এখানে 45,600 টাকা হয়ে গেল। বোঝা গেল তো অবধি? যেটা হলো যোগ কর, যোগ কর। যোগ করে বল কত বেরোচ্ছে? সাইড দিয়ে দিয়েছি। যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। গ্রস ইনকাম ফ্রম স্যালারি যোগ করিস। এর থেকে লেস করব কি? ডিডাকশন। কত নম্বর ধারা ডিডাকশন পাওয়া যায় স্যালারি থেকে? আন্ডার সেকশন 16। তারপর সবার প্রথম লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন।
কত নম্বর দ্বারা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাওয়া যায়? 16(1)(a) আন্ডার সেকশন 16 সাবসেকশন 1(a) 50,000 টাকা ফিক্সড, এটা কোনো সন্দেহ নেই এখানে। প্রফেশনাল ট্যাক্স আছে অঙ্কে, প্রফেশনাল ট্যাক্স ছিল অঙ্কে, দেখ প্রফেশনাল ট্যাক্স কত বলেছিল? 2400, লেখ প্রফেশনাল ট্যাক্স 2400। তো যোগ করে বলতে পারলি না কত হচ্ছে? 428,600 মাইনাস করে বল কত হচ্ছে? এটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। $3,76,200, তাই তো? ব্যাস, এবার টোকেনে দুটো ইয়ার করালাম, 14 সাল করালাম, 15 সাল করালাম। হ্যাঁ বল, যোগ কিছু গন্ডগোল হয়েছে? এই দেখ, বেসিক স্যালারি 2,40,000, ডিএ 96, বোনাস 20, ঠিক আছে তো? মেডিকেল অ্যালাউন্স 15, ট্রান্সপোর্ট অ্যালাউন্স 12, হাউস অ্যালাউন্স 45,600। একটু আগে পরে হয়েছে আর কি, আগে পরে হয়নি, মানে একটু উপর নিচ হয়ে গেছে। দেখ, যত আস্তে আস্তে অঙ্ক করতে থাকবি এই ইয়ার বেস অঙ্কগুলো, তুই কনফিডেন্স তত বিল্ড হবে, বুঝতে পারবি যে হ্যাঁ পাচ্ছিস অঙ্কগুলো। দেখ, এই জন্য আমি একসঙ্গে সব করাচ্ছি, একদিনে করছি, তাহলে বেশি সুবিধা হবে। মাথায় রাখ, কি বলছে? ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স অফ মিস্টার এস বোস, আবার নন গভর্নমেন্ট এমপ্লয়ি বলে, তাহলে কি বলেছে? মিস্টার এস বোস। লেখ, এখানে লেখ প্রথমে, আমাদের দেখে লেখাটা চেঞ্জ করতে হচ্ছে না বারবার করে। এখন তোরা বলবি স্যার আপনি বোর্ডে করছেন ঠিক করে মুছে যাচ্ছে, আর আমরা কি করে মুছবো? আমাদের তো করতেই হবে, তাই না? তো দেখ কি বলেছে, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স, বললাম এটা ইনকাম ফ্রম স্যালারি বের করতে বলেছে ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23। প্রথমে দেখ, খুব ভালো অঙ্ক লাগছে অঙ্কটা। বেসিক স্যালারি বলে 40,000 টাকা পার মান্থ, তাহলে কি হবে বল? বেসিক স্যালারি, তুই দেখ একটা জিনিস খেয়াল কর, প্রতিটা অঙ্কে বেসিক স্যালারি তো থাকবে। কি বল, চাকরি করতে গেলে বেসিক স্যালারি যাবে না? ওটা হতে পারে, হবে, এরকম এই পয়েন্ট থাকবে না কোনোদিন? হবে? বল না, রিয়েলিটি ভাব, কোনোদিন হবে এই পয়েন্ট থাকবে না? কোনোদিন হবে না। বেসিক স্যালারি তো থাকবেই, কিছু থাকুক না থাকুক বেসিক স্যালারি তো থাকবেই, এটা হবেই। বেসিক স্যালারি কত বলেছে? 40,000 পার মান্থ। আচ্ছা, শুধু 40 বলিস না, আমরা এই যে করবো না, এই যে শীটটা করছি না, এটা 1 বছরের হিসাব করা হয়, 1 বছরের হয়, সুতরাং 40 লিখবি না, 40,000 টাকা পার মান্থ বলেছে 12 দিয়ে। সবসময় অঙ্ক হয় পুরো 12 মাসের, জানিস? আমি যে ধর সাপোজ আমি ইনকাম করবো গভর্নমেন্টকে, ট্যাক্স কিন্তু 1 মাসের হয় না, পুরো 12 মাসের একটা হিসাব করে ট্যাক্স হয়, 12 মাসের হিসাবে হয়, এটা মাথায় রাখবে, বছরের হয়। তাহলে 40,000 ইন্টু 12 করলে কত হবে? কোন ঘরে বলবে, বলতে হবে না। তারপর কি বলেছে স্যার? এবার বলেছে ডিআরএস অ্যালাউন্সেস 40% অফ বেসিক, কারণ আগের অঙ্কটা ডি এর টাকা বলে দিচ্ছিল, এখানে কি বলেছে? ডিএ বলেছে কত? 40% অফ বেসিক। বেসিকের 40%, কার 40%? বেসিক। তাহলে লিখবো ডিএ বেসিকের 40% কত? 4,80,000। কত পার্সেন্ট বল? 40%, কত হচ্ছে? 1,92,000। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে কমিশন। কমিশন কি বলেছে পর, একটু জোরে জোরে পড়িস। কমিশনটা কি বলেছে পর দেখি, কমিশনটা কি বলে, জোরে জোরে পড়। আচ্ছা, ও সরি, আরে আমি এই অঙ্ক করতে করতে অন্য অঙ্ক দেখে নিয়েছি, যাক বাদ দে। বোনাস বলেছে, সরি, আমি অন্য অঙ্ক দেখে নিয়েছি। বোনাস কি বলেছে? বোনাস 1 মান্থ বেসিক আর ডিএ, ভালো করে শোন, 1 মান্থ বেসিক আর ডিএ। তাহলে বেসিক কত ছিল বল? 40,000। তাই তো, বেসিক ছিল 40,000 টাকা, 1 মাসের বেসিক ছিল 40,000, আর 1 মাসের ডিএ কত? 16,000। কি করে বুঝলি? বল 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 বল, কি করে বুঝলি বল, তাহলে বল। মানে 40,000 এর 10% হয়ে গেল 4,000, 4,000 ইনটু 4 মানে 16। ও বাদ দাও তো, দেখ ও বললো দেখ 1 মাসের বেসিক তো 40,000, আর ডিএ কত বলেছে? 40%, তাই তো? কার 40%? 1 মাসেরই, এটাই তো 40 হচ্ছে। 40,000 40% করলে কত হবে? 16,000। 40,000 আর 16,000 যোগ করে 56,000, ঠিক নাকি? বুঝিস নি এটা? বুঝিস তো এটা নাকি বুঝতে পারিস নি? বল, না বুঝতে পারলে বল, এই তুই বুঝিস নি এটা? না বুঝতে পারলে বল, দেখ আমি বলে দিচ্ছি, যদি
মনে হয় বুঝতে পারিস না, কারণ এরকম জিনিস অসুবিধা হলে খুব সমস্যা। বলছে 1 মাসের বেসিক আর 1 মাসের ডিএ। তাহলে বেসিক তো 1 মাসে 40,000 টাকা ছিল, ডিএ 1 মাসে বলেনি, ডিএ কি বলেছিল 40% অফ বেসিক। তাহলে 40,000 40% করলে কত হবে? এটাই তো 1 মাসে বেরিয়ে যাচ্ছে। এবার বুঝেছিস তো ব্যাপারটা? মাথায় রাখিস, ছোট ছোট জিনিস মিস্টেক যেন না হয়। এই ছোট ছোট জিনিস মিস্টেক হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বল 56,000 টাকা হয়ে গেল। তারপর কি বলেছে? মেডিকেল অ্যালাউন্স। এটা বলতে হবে না, এটা বুঝে গেছি। মেডিকেল অ্যালাউন্স 800 পার মান্থ, মানে 800 ইন্টু 12 কত হবে? 9,600। তাহলে কি বললাম? মেডিকেল অ্যালাউন্স কত হচ্ছে বল? 800 ইন্টু 12 কত বললাম? 9,600। হ্যাঁ, 9,600। নেক্সট কি বলেছে দেখ পর। ট্রান্সপোর্ট অ্যালাউন্স। এই একই পয়েন্ট, এই পয়েন্টগুলো একই, কোনো নতুনত্ব পয়েন্ট নেই। ট্রান্সপোর্ট অ্যালাউন্স করে দে। ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস কত বলেছে স্যার? 1500 পার মান্থ। তাহলে 1500 ইন্টু 12 কত হচ্ছে? 18,000। তারপর কি বলেছে? হাউস রেন্ট অ্যালাউন্সেস। দেখেছিস তো? দেখ কি বলবো তোকে, হাউস রেন্ট অ্যালাউন্সেস ওই একই রকম ভাবে করতে থাক। ওয়ার্কিংস মনে হচ্ছে তো? দেখে কর আগেরটা। হাউস রেন্ট অ্যালাউন্সেস লেখ। প্রথমে কি লিখবি? কত টাকা হাউস রেন্ট অ্যালাউন্সেস পেয়েছিস তুই? হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা পেয়েছিস? কোশ্চেন কিন্তু রিপিটেড থাকে, দেখি এই এটাকে রিপিটেড বলে। দেখিস দেখ, আগের কোশ্চেন এই কোশ্চেন পুরো সেম, এরকমই কোশ্চেন হয় পরীক্ষায়। আনকমন কোশ্চেন কিচ্ছু থাকবে না। হাউস রেন্ট অ্যালাউন্সেস বল কত টাকা করে পেয়েছিলাম অ্যালাউন্সেস? 30% অফ বেসিক। তাহলে বেসিক ছিল কত? 4,80,000, তার 30%, ঠিক? মানে ইয়ারলি তো? আরে তুই ইয়ারলি কর বা মান্থলি কর। তুই মান্থলি করলে কি করবি? 40,000 30%, তাহলে আবার 12 গুণ করবি। তাহলে তুই বোকামির মতন করবি ওটা, তার চেয়ে বরঞ্চ ওটা 30% একবারে করলেই বেটার হবে। আচ্ছা, বুঝে গেছিস? 4,80,000 উপর 30% করলে কত হবে? 1,44,000। লেস কি লিখতে শিখেছিলাম? দেখে দেখে লিখবো। এক্সেমশন আন্ডার সেকশন কত? 10 সাবসেকশন 13A উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। ঠিক আছে তো? কি লিখবো বল? প্রথমে লিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস, ওই টাকাটাই দেখে দেখে লিখবো। 1,44,000। তারপর কি লিখবো বল? রেন্ট পেড। রেন্ট পেড মাইনাস কি ছিল? 10% অফ স্যালারি। 10% অফ স্যালারি। তাহলে বল কোশ্চেনটা পড়ে বল। দুটো কোশ্চেন করছি। কোন শহরে ভাড়া ছিল? কলকাতা, নাম্বার 1। নাম্বার 2, কত টাকা করে ভাড়া দিচ্ছিল প্রতি মাসে? কোশ্চেন পড়ে বল। 8,000 টাকা করে পার মান্থ ভাড়া দিলে, তাহলে 8,000 ইন্টু 12 আর 10% অফ স্যালারি। তাহলে স্যালারি ওয়ার্কিংস করে নে, নিচে কর ওয়ার্কিংস। স্যালারি হচ্ছে বেসিক প্লাস ডিএ, কমিশন তো নেই অঙ্কে। বেসিক ছিল কত? 4,80,000 আর ডিএ 1,92,000। কত হচ্ছে যোগ করে বল? 4,80,000 আর 1,92,000 যোগ করে কত হচ্ছে? 6,72,000। 6,72,000। তাহলে তার 10% কর। 6,72,000 উপর 10%। পাশেই দেখিয়েছি 8,000 ইন্টু 12 96,000 মাইনাস 67,200 মাইনাস করে কত হচ্ছে? 96,000 থেকে 67,200 মাইনাস করে কত হচ্ছে? 96,000 থেকে 67,200 মাইনাস করে কত হচ্ছে? দেখ 28,800। 28,800। আচ্ছা আসতে, এই 28,000। ঠিক আছে, 28,800। এবার লাস্ট লিখবো কলকাতা শহরে ছিল, তাহলে কত হবে? 50% অফ স্যালারি। 50% অফ স্যালারি। তাহলে স্যালারি 50% কত হবে? 6,72,000 ইন্টু 50% কত হবে? 3,36,000। তাহলে তিনটের মধ্যে ছোট কোনটা?
28,800, 1,44,000 থেকে 28,800 বাদ দিয়ে কত হচ্ছে দেখ, 1,44,000 থেকে 28,800 বাদ দিয়ে বল কত হচ্ছে, 1,15,200। লেখ 1,15,200। তাহলে কি লিখবো, হাউস রেন্ট অ্যালাউন্সেস, লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস কত লিখবো, 1,15,200। ঠিক আছে তো। নেক্সট কি বলেছে, সবই তো হলো, বলছে হিজ 2 চিলড্রেন স্টাডি ইন স্কুল। ঠিক আছে, মানে মিস্টার এস বোসের 2টো চিলড্রেন আছে, তারা স্টাডি করছে মানে পড়াশোনা করছে স্কুলে, হুইচ ইজ রান অ্যান্ড মেনটেন বাই এমপ্লয়ার। কোন স্কুলে পড়াশোনা করছে, মালিকের স্কুলে। বুঝতে পারলি তো, মালিকের স্কুলে পড়াশোনা করছে। বুঝতে পারলি না ব্যাপারটা। ধর এই যে কি ছিল নাম, ভদ্রলোকের নাম মিস্টার এস বোস, ধর টিসিএস কোম্পানি চাকরি করছে। ঠিক আছে, এবার ওর ছেলে মেয়ে আছে পড়াশোনা করছে কোথায়, টাটার স্কুলে। বুঝতে পারলি তো, ব্যাপারটা এরকম বলেছে। তো বলছে কস্ট অফ এডুকেশন ইন সিমিলার ইনস্টিটিউশন, যদি মালিকের স্কুলে না পড়তো, মালিকের স্কুলে না পড়ে যদি অন্য কোনো স্কুলে পড়তো, সেম টাইপের স্কুলে পড়তো, তাহলে কত টাকা করে খরচা হতো মাসে, 1,000 টাকা করে প্রতি মাসে খরচা হতো পার চাইল্ডের জন্য। ঠিক আছে, 1,000 টাকা করে খরচা হতো প্রতি মাসে পার চাইল্ডের জন্য। এবার এটাকে কি বলে, এটা কি এডুকেশন অ্যালাউন্সেস বল দেখি। এটা কিন্তু অ্যালাউন্সেস না, এডুকেশন অ্যালাউন্স আলাদা। এডুকেশন অ্যালাউন্স হলে বলে দিত, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বলে দিত। এখানে কি হচ্ছে, মালিকের স্কুলে পড়াশোনা করছে, মালিকের স্কুলে পড়াশোনা করছে, এটাকে বলে এডুকেশনাল ফেসিলিটি। এটা হচ্ছে এডুকেশনের ফেসিলিটি। বুঝতে পারলি, এটা কি, এটা হচ্ছে এডুকেশনাল ফেসিলিটি, এডুকেশন ফেসিলিটি দিচ্ছে। বুঝতে পারছিস, ওর চাইল্ড ছিল, চাইল্ডের মালিকের স্কুলে পড়াচ্ছে, এটা এডুকেশন ফেসিলিটির মধ্যে পড়ে। আর যদি কোনো রকম ফেসিলিটি দেওয়া যায়, তার কিসের মধ্যে পড়ে, পারকুইজিটস। মনে পড়ছে, বলেছিলাম পারকুইজিটস কাকে বলে, স্যালারি ছাড়া যদি এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায় তাকে বলা হয় পারকুইজিটস। ঠিক আছে তো, তাহলে এখানে লিখবো পারকুইজিটস। আন্ডার সেকশন 17 নতুন একটা পয়েন্ট পেলে, 17(2) কি লিখবো, এডুকেশন ফেসিলিটি। লেখ এডুকেশন ফেসিলিটি, এডুকেশন ফেসিলিটি, এডুকেশন ফেসিলিটি ইন এমপ্লয়ার স্কুল, এমপ্লয়ার স্কুল। নিয়ম কি বলছে জানিস, নিয়মটা একটু শুনে রাখ, নিয়মটা একটু শুনে রাখ। এডুকেশনাল ফেসিলিটি, মালিকের স্কুলে পড়াশোনা করে, যদি মালিকের স্কুলে পড়াশোনা করে, কে পড়াশোনা করে মালিকের স্কুলে, এমপ্লয়ির ছেলে মেয়ে। আমি এখানে ভাই বোনের কথা বলিনি, ফ্যামিলি মেম্বার বলিনি, ছেলে মেয়ের কথা বলছি। যদি মালিকের স্কুলে এমপ্লয়ির ছেলে মেয়ে পড়াশোনা করে এবং পড়াশোনা করতে দেখতে হবে কত টাকা করে খরচা, খরচাটা কত বলেছে, ওরা পড়াশোনা করতে খরচা কি বলছে, বলছে এই মালিকের স্কুলে না পড়লে অন্য স্কুলে পড়লে 1,000 টাকা খরচা হতো। যদি 1,000 টাকার মধ্যে থাকে তাহলে নীল, যদি 1,000 টাকা ক্রস করে, ধর সাপোজ 1,100 টাকা আছে, তখন 100 টাকা আসতো। বুঝতে পারলি তো, কি বললাম, 1,000 টাকা অবধি ফ্রি, 1,000 টাকা অবধি ফ্রি। কি বললাম, কত টাকা অবধি ফ্রি, তাহলে আবার বল, এডুকেশনাল ফেসিলিটি। ঠিক আছে, কার স্কুলে পড়বে, মালিকের স্কুলে পড়বে। কে পড়বে, এমপ্লয়ির ছেলে মেয়ে পড়বে। এমপ্লয়ির ছেলে মেয়ে যদি মালিকের স্কুলে পড়ে তাহলে 1,000 টাকা অবধি ফ্রি। তাহলে এখানে খরচা কত, 1,000 টাকা, তাহলে পুরোপুরি তো ফ্রি। তাহলে নীল হবে, এটা নীল। কিন্তু কথাটা লিখে দেয়, কি লিখতে হবে বলে দিচ্ছি। লেখ, লেখ ভ্যালু ডাজ নট এক্সিট, লেখ ভ্যালু ডাজ নট exits, ঠিক আছে, does not exit ₹1,000 per month, ₹1,000 per month per child, per month per child। ঠিক আছে, subject to maximum, subject to maximum কত, 2 child। আচ্ছা, এখানেও কিন্তু ম্যাক্সিমাম কতজনের জন্য, 2 জন চাইল্ডের জন্য। বল টোটাল কর, টোটাল করে যেটা বেরোবে তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। দেখ গ্রস ইনকাম ফ্রম স্যালারি, এর থেকে লেস করব ডিডাকশন আন্ডার সেকশন 16। প্রথমে হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন,
আন্ডার সেকশন 16(1)(a) কত টাকা? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত টাকা পাওয়া যায়? 50,000 টাকা, তাই তো? প্রফেশনাল ট্যাক্স ছিল অঙ্কে কিছু? কত টাকা ছিল প্রফেশনাল ট্যাক্স? 200 পার মান, মানে 2400 হবে। লাইক প্রফেশনাল ট্যাক্স 200 পার মান্থ, 2400 টাকা। $52,400 মাইনাস করে যেটা হবে এটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। শেষ। 8,18,400 টোটাল কত হয় টোটাল এটা? 8,70,800 8,70,800। তার থেকে 52,400 বাদ দিবি, 8,18,400। তাহলে দেখ এই অঙ্কটা শেষ হয়ে গেল, 2016টাও হয়ে গেল। এবার আমরা 2017 সালের অঙ্কটা করবো, ঠিক আছে? 2017 ঠিক আছে? তো কি বলেছে দেখ, বলছে মিস্টার এস সরকার ইজ আ প্রাইভেট এমপ্লয়ি, কম্পিউট হিজ ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23। তাই একটা করে পড়ি। প্রথমে বেসিক স্যালারি বলেছে 25,000 টাকা পার মান্থ। লেখ বেসিক স্যালারি বলেছে 25,000 টাকা পার মান্থ। তাহলে কি লিখবো? 25,000 ইন্টু 12 কত হচ্ছে? 3 লাখ। নেক্সট কি বলেছে পর? ডিএ, ডিএ বলেছে 10,000 টাকা পার মান্থ, 1,20,000। নেক্সট কি বলেছে? কমিশন 20,000 টাকা পার অ্যানাম বলেছে, মানে 20,000 টাকাই লিখবো, পার অ্যানাম মানে বছরে। কমিশন নেক্সট কি বলেছে? হাউস রেন্ট অ্যালাউন্সটা, তা দেখ আমাদের তো অসুবিধা হবেই না, হাউস রেন্ট অ্যালাউন্সটা করাই আছে, শুধু এখানে দেখে দেখে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো হাউস রেন্ট অ্যালাউন্সেস দেখ কত বলেছে কোশ্চেনে। হাউস রেন্ট অ্যালাউন্স কি বলেছে? হাউস রেন্ট অ্যালাউন্স বলেছে 6,000 টাকা পার মান্থ। তাহলে এখানে লিখবো 6,000 ইন্টু 12 কত হবে? 72,000। 6,000 ইন্টু 12 72,000। তারপর কি লিখতাম? এক্সেমশন পাওয়া যেত আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 এতে। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। কত টাকা হাউস রেন্ট অ্যালাউন্স? এই 72,000 টাকাটাই লেখা হবে, ঠিক আছে? তারপর কি বলছে? রেন্ট পেড, রেন্ট কত টাকা করে পে করেছি বল? রেন্ট পে করেছি 48,000 টাকা। রেন্ট পে করেছি কত? 48,000 টাকা। লেখ রেন্ট পে করেছি কত? 48,000 টাকা মাইনাস 10% অফ স্যালারি। তো 10% অফ স্যালারি বলতে বেসিক কত ছিল? 3 লাখ টাকা। বেসিক ছিল কত? 3 লাখ টাকা। আর ডিএ কত ছিল? 1,20,000। তাহলে কত হচ্ছে টোটাল? 4,20,000। আচ্ছা কমিশনও ছিল অঙ্কে, বেসিক ছিল 3 লাখ টাকা, ঠিক আছে? তো বেসিক ছিল 3 লাখ টাকা, তো ডিএ ছিল 1,20,000, 4,20,000 হলো। আর কমিশন, কমিশন কত বলেছে বল? কমিশন 20,000। এখানে একটু প্রশ্ন আছে, খুব ভাইটাল কোশ্চেন আছে, আমি জানি না কি করেছিস। কমিশন মন দিয়ে শুনবি, এইচআর এ করার সময়, এইচআর এ ক্যালকুলেট করার সময় স্যালারি কাকে বলে? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। এখানে অঙ্কে কি বলেছে? এখানে অঙ্কে শুধু কমিশন বলে, কিন্তু কমিশনটা কার উপর কিছু তো বলেনি। এখানে কার উপর কিছু তো বলেনি, কমিশনটা কি সেলের উপর কিছু বলেছে কি কোশ্চেনে? কিছু তো বলেনি। তাহলে এক্ষেত্রে আমাকে অ্যাজাম্পশন করতে হবে, আমি যদি মনে করি এই কমিশনটা সেলের উপর তাহলে 20,000 টাকা আসবে, আর যদি মনে করি এই কমিশনটা সেলের উপর নয় তাহলে আসবে না, ঠিক আছে? তো তাহলে তোদের উপর ডিপেন্ড করবে কি করব। আমি ধর লিখে দিচ্ছি বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। লেখ কমিশন অন সেলস। তাহলে বেসিক কত ছিল? 3 লাখ টাকা, ডিএ ছিল 1,20,000 টাকা, আর কমিশন 20,000 টাকা। কত হলো? 4,40,000। 4,40,000। লেখ 3 লাখ আর 1 লাখ 4 লাখ, 4,40,000। এবার যে নোটটা বলছি সেই নোটটা লিখে নিতে হবে তোকে।
কি লিখতে হবে, লেখ assume that commission is calculated on turnover মানে সেলস। এখানে লিখছি assume that commission is calculated on turnover। Calculated on turnover মানে সেলস। তাহলে কমিশনটা ক্যালকুলেট করে কার উপর, টার্নওভারের উপর। তাহলে ঠিক আছে, 4,40,000 উপর কত পার্সেন্ট হবে, 10%। তাহলে 4,40,000 10% করলে এটা কর, ক্যালকুলেট কর। এটা 48,000 আর 4,40,000 10% করলে হবে 44,000। তাহলে 48,000 থেকে 44,000 বাদ দিলে কত হবে, 4,000। ঠিক আছে তো। এবার কি হচ্ছে, 50 কোন শহরে ভাড়া ছিল বলতো, বাড়ি ভাড়া কোন শহরে ছিল, কলকাতায়। একই অংশ বারবার কলকাতায় বলছে, কলকাতায় বলে। ঠিক আছে, কলকাতা। তাহলে কলকাতা হলে 50% অফ স্যালারি, 4,40,000 50%। 4,40,000 50% কত হবে, 2,20,000। 2,20,000। তাহলে তিনটে মধ্যে ছোট কোনটা, 4,000। তাহলে 72,000 থেকে 4,000 বাদ দিলে কত হবে, 68,000। তাহলে এখানে হাউস রেন্ট অ্যালাউন্স লেখ 68,000 টাকা। দেখ হাউস রেন্ট অ্যালাউন্স লেখ 68,000 টাকা। দেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা, 68,000। সব ঠিক আছে, তুই চেক করে নে। বাইরে কি ধর যা। হাউস রেন্ট 68,000 টাকা। এবার কি বলছে, মেডিকেল অ্যালাউন্সেস। মেডিকেল অ্যালাউন্স কত হচ্ছে, 500 টাকা পার মান্থ, মানে কত হবে, 6,000 টাকা। দেখ আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, মেডিকেল অ্যালাউন্স ব্র্যাকেটে বলে দেবে অ্যাকচুয়াল খরচা, বলতেই পারে অ্যাকচুয়াল খরচা কোনো কাজের না আসবে না। মেডিকেল অ্যালাউন্স লিখো 500 × 12 6,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স লেখ 500 × 12 কত, 6,000 টাকা। নেক্সট কি বলেছে, মেডিকেল অ্যালাউন্সের পর চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস। হোস্টেল, চিলড্রেন হোস্টেলে থেকে পড়াশোনা করছে, হোস্টেল অ্যালাউন্সেস। মানে ভাব, চিলড্রেনকে তো হোস্টেলে এমনি রাখবে না, পড়াশোনা করার জন্যই রাখবে। এমনি থাকবে না, বাড়ির ছেলে বা মেয়ে আছে হোস্টেলে রেখে দেবো, এমন তো করে না কেউ, পড়াশোনা করার জন্যই পাঠাবে। চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস কত টাকা দিয়েছে, 1,000 টাকা পার মান্থ, মানে 1000 × 12,000 টাকা। ইনারে লিখবো এক্সামশন দেওয়া হয়। আমি কি বলেছি, হোস্টেল থেকে পড়াশোনা করে কত টাকা এক্সামশন পাওয়া যায়, 300 টাকা, ম্যাক্সিমাম 2 চাইল্ডের জন্য। তাহলে লেখ 300 × 12, একজন চাইল্ড আছে × 1 হবে, মানে 3600। 12,000 থেকে 3600 বাদ দিলে মানে 9,000, 8,400 টাকা। আর কি দিয়েছে, আর কিছু নেই। প্রফেশনাল ট্যাক্স আছে কত, 2400। টোটাল কত দিয়ে কত বেরিয়েছিল, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। বল কত বেরিয়েছিল গ্রস ইনকাম ফ্রম স্যালারি, টোটাল করেছিল টোটাল। ঠিক আছে, গ্রস ইনকাম ফ্রম স্যালারি টোটাল করে বল কত বেরোচ্ছে। এর থেকে লেস, লেস তো করাই আছে এখানে। ডিডাকশন আন্ডার সেকশন 16, স্ট্যান্ডার্ড ডিডাকশন কত পাওয়া যায়, 50,000 টাকা। আর প্রফেশনাল ট্যাক্স বলেছিল কত, 2400 টাকা, তাই তো। প্রফেশনাল ট্যাক্স 2400 টাকা, যোগ বিয়োগ করে কত হবে, 52,400। ইনকাম ফ্রম স্যালারি বেরিয়ে যাবে। কর, এখানে যোগ করে কত হচ্ছে, ঠিক আছে তো। যোগ বিয়োগ করে কত হচ্ছে, 1 2 3 4 5,22,400। তার থেকে মাইনাস কর 52,400, হচ্ছে 4,70,000। ঠিক আছে তো, হয়ে গেল অঙ্কটা। তাহলে কোন সাল হলো, 17 সালটা কমপ্লিট হলো, দেখে নে।
2018 সালের অঙ্কটা কি বলেছে, মিস্টার এম চক্রবর্তী ইজ ওয়ার্কিং ইন টিসিএস কোম্পানি, ঠিক আছে তো, ইন ইন্ডিয়া। টিসিএস কোম্পানি মানে বুঝতেই পারছি এটা নন গভর্নমেন্ট। কম্পিউট হিজ ইনকাম ফ্রম স্যালারি ফর দ্য হ্যাজমেন্ট ইয়ার 22-23। বেসিক স্যালারি বলছে 20,000 টাকা পার মান্থ। স্টার্ট কর, লেখ বেসিক স্যালারি বলেছে 20,000 টাকা পার মান্থ, 20,000 ইন্টু 12, 2,40,000। নেক্সট কি বলেছে, ডিএ ফর্মিং পার্ট অফ স্যালারি বলেছে 40% অফ বেসিক, 2,40,000 এর 40% কর, 2,40,000 40% করলে কত হবে, 96,000, তাই তো। এ দেখ একটু মন দিয়ে শুনিস একটা কথা যেটা বলতে চাইছি, ব্র্যাকেটে দেখ ডি এর ব্র্যাকেটে বলছে ফর্মিং পার্ট অফ স্যালারি। ফর্মিং পার্ট অফ স্যালারি মানে কি, ফর্মিং পার্ট অফ স্যালারি মানে হচ্ছে আমরা যখন লাস্টে এইচআর এ ক্যালকুলেট করি না, ওখানে ডিএ নিই তো, সব ডিএ আসে না, যদি ফর্মিং পার্ট অফ স্যালারি থাকে তাহলেই আসে। তাহলে আগের অঙ্কগুলো রিটায়ারমেন্ট বেনিফিট লেখা ছিল, আর রিটায়ারমেন্ট বেনিফিট ফর্মিং পার্ট অফ স্যালারি একই জিনিস, ঠিক আছে তো। তো ফর্মিং পার্ট অফ স্যালারি বলা থাকলে নেব, স্যার যদি কোশ্চেনে কিছু নাই বলে ফর্মিং পার্ট অফ স্যালারি আছে কি নেই কি বলবো, মনে করবো ফর্মিং পার্ট অফ স্যালারি। বুঝতে পারলি কি বললাম? তো কোনো সমস্যা নেই, এখানে বলে দিয়েছে ফর্মিং পার্ট অফ স্যালারি 96,000 টাকা। কমিশন কত, আচ্ছা কমিশন তো এই অঙ্কে নেই, কি আছে, কন্ট্রাকচুয়াল বোনাস আছে কত, 10,000 টাকা, মানে বোনাস দেবে, কন্ট্রাকচুয়াল বোনাস কত, 10,000 টাকা। লেখ কন্ট্রাকচুয়াল বোনাস 10,000 টাকা। নেক্সট কি বলেছে, স্যার হাউস রেন্ট অ্যালাউন্সেস, তাই তো, আচ্ছা কি বলেছে না, সার্ভেন্ট অ্যালাউন্স বলেছে, সার্ভেন্ট অ্যালাউন্স, ঠিক আছে তো। লেখ সার্ভেন্ট অ্যালাউন্স। সার্ভেন্ট অ্যালাউন্স কি জানিস, এটা হচ্ছে এক ধরনের ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। কি বললাম, ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। কত দিয়েছে সার্ভেন্ট অ্যালাউন্স পর, 800 টাকা পার মান্থ, মানে 9,600 টাকা। নেক্সট কি বলেছে, হাউস রেন্ট অ্যালাউন্সেস, এই যে ওয়ার্কিংস করছিলাম হাউস রেন্ট অ্যালাউন্স, দেখ কত বলেছে হাউস রেন্ট অ্যালাউন্স, স্যার 30% অফ বেসিক, বেসিক কত ছিল 2,40,000, তার 30% 72,000, তাই তো, 2,40,000 30% কর 72,000। নেক্সট কি লিখবো, এক্সেমশন যেমন হয়, এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। হাউস রেন্ট অ্যালাউন্স কত ছিল 72,000, সেই 72,000 টাকা এখানে বসিয়ে দে। রেন্ট পেড কত টাকা রেন্ট পে করেছি, কেননা ও রেন্টেড হাউসে ছিল কলকাতায়, 5,000 টাকা করে রেন্ট পে করেছি, তাহলে কি হবে এখানে 5,000 ইন্টু 12 মাইনাস 10% অফ স্যালারি। তাহলে স্যালারি বলতে বেসিক, বেসিক কত ছিল 2,40,000, ডিএ কত ছিল স্যার 96,000, কমিশন ছিল অঙ্কে, কমিশন তো ছিল না, তাহলে 2,40,000 আর 90, 3,30,000, 3,36,000, তাই তো, 3,36,000, ঠিক আছে। 3,36,000 উপর 10% হবে, 10% ইন্টু 3,36,000, তাহলে কত হবে, এটা 60,000 মাইনাস 33,600, কত হচ্ছে 60,000 থেকে 33,600 বাদ দিলে, 60,000 থেকে 33,600 বাদ দিলে কত হচ্ছে 26,400। ঠিক আছে, তোর 50% অফ স্যালারি কত হবে, এই 3,36,000 এর 50% কত হবে বল, 3 লাখ, 1.5 লাখ আর 1 মানে 1,68,000। তিনটের মধ্যে ছোট কোনটা, 26,400। 72,000 থেকে 26,400 বাদ দিলে কত হচ্ছে 45,600 টাকা, ঠিক আছে তো। তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স কত বেরিয়ে গেল 45,600, এখানে লেখ 45,600 টাকা। মেডিকেল অ্যালাউন্স ছিল অঙ্কে কিছু, অঙ্কে মেডিকেল অ্যালাউন্স আছে, মেডিকেল অ্যালাউন্স নেই অঙ্কে, কনভেয়ান্স অ্যালাউন্স আছে, মেডিকেলের বদলে কি আছে কনভেয়ান্স অ্যালাউন্সেস, তো মেডিকেল অ্যালাউন্স নেই, কনভেয়ান্স অ্যালাউন্স আছে। লেখ কনভেয়ান্স মানে বুঝিস তো, কনভেয়ান্স মানে সবাই জানি মানে যাতায়াত, ঠিক আছে, যাতায়াত অ্যালাউন্স, ঠিক আছে, কনভেয়ান্স অ্যালাউন্সেস। লেখ কনভেয়ান্স অ্যালাউন্সেস কত টাকা দিয়েছে, কনভেয়ান্স অ্যালাউন্সেস কত টাকা দিয়েছে বল, বলেছে কনভেয়ান্স অ্যালাউন্স কোথায় 4,000 টাকা দিয়েছে,
नहीं तो नहीं तो কিছু অ্যামাউন্ট তো লেখা নেই এখানে দেখে এখানে মনে হচ্ছে একটু ভুল দিয়েছে, বুঝিস তো, মানে দেয়নি আর কি, দিতে হয়তো ভুলে গেছে। কোশ্চেনটার মধ্যে লিখে নে কনভেয়ান্স অ্যালাউন্স হবে 500 পার মান্থ, ওটা লিখে নি ওখানে, ওখানে দেখ প্রিন্টিংটা আসেনি, ওখানে লিখে নিবি 500 পার মান্থ। ঠিক আছে, কনভেয়ান্স অ্যালাউন্স কত বললাম? 500 পার মান্থ। 500 পার মান্থ মানে কত? 6000 টাকা কনভেয়ান্স অ্যালাউন্সেস। কত টাকা বল? মানে এটা বলে দেবে, কোশ্চেনে বলেনি। 500 পার মান্থ 6000 টাকা। কনভেয়ান্স অ্যালাউন্সের রুলটা শুনে রাখ। কনভেয়ান্স অ্যালাউন্স হচ্ছে এমন একটা অ্যালাউন্স, কনভেয়ান্স মানে বোঝ, ধর এই এমপ্লয়ির নাম কি ছিল? মিস্টার এম চক্রবর্তী। কনভেয়ান্স অ্যালাউন্স মানে ও বাড়ি থেকে টিসিএস কোম্পানিতে আসবে, বাড়ি থেকে যখন টিসিএস কোম্পানিতে আসবে বা টিসিএস, ঠিক আছে, মানে ও যখন অফিসে যাবে তার জন্য ওকে একটা গাড়ি করে যেতে হবে, গাড়ি ভাড়া করতে হবে, তার জন্য একটা খরচাপাতি আছে, তো কোম্পানি থেকে এইটার কিছু অ্যালাউন্স ব্যবস্থা করে। কি বললাম বুঝতে পারলি তো? দেখিস না অনেকে দেখবি দেখবি পিক আপ হয় অফিস থেকে, দেখিস না অফিসের গাড়ি করে, দেখবি যারা কল সেন্টারে কাজ করে দেখবি অফিস থেকে নিয়ে যায়, ঠিক আছে, অফিসের গাড়ি পাঠায়, গাড়ি করে নিয়ে যায়, আবার বাড়িতে ছেড়ে দিয়ে যায়, দেখেছিস তো? এটাও সেরকম কনভেয়ান্স অ্যালাউন্সেস, যাতায়াত ভাতা। ঠিক আছে, তো তো ওকে কত টাকা করে দিয়েছে কনভেয়ান্স অ্যালাউন্স বল? 500 টাকা করে পার মান্থ, 6000 টাকা। রুলটা কি বলছে? রুলটা কি বলছে? ইনকাম ট্যাক্স মানে আমাদের যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট বলেছে, গভর্নমেন্ট কি বলে ভালো করে শোন, কোম্পানি থেকে 6000 টাকা পেয়েছে, যাতায়াতের জন্য 6000 টাকা পেয়েছে। সরকার বলে দিয়েছে যে দেখতে হবে তুমি যাতায়াত ভাড়ার জন্য, যাতায়াতের জন্য যে তুমি 6000 টাকা ভাতা পেয়েছো, এই 6000 টাকা তুমি কোথায় খরচা করো? মন দিয়ে শুনবি, বোঝার চেষ্টা করি। যাতায়াত সাপোজ 6000 টাকা পেয়েছে, ওর দেখা গেল প্রতিদিন ওর কত 100 টাকা করে, সাপোজ 100 টাকা করে প্রতিদিন খরচা, মনে কর, ওদের 6000 টাকা পেয়েছে, ও 6000 টাকা পেয়েছে, কিন্তু ওদের প্রতি মাসে কত টাকা করে খরচা হয়? 100 টাকা করে খরচা হয়। কোথায় কি করে 100 টাকা খরচা হয়? অফিসে যেতে রেগুলার 100 টাকা করে খরচা হবে। রেগুলার মানে কি প্রতি মাসে 100 টাকা করে খরচা হয় সাপোজ, তাহলে 100 টাকা করে প্রতি মাসে খরচা হবে, তাহলে বছরে কত খরচা হচ্ছে? 1200 টাকা। তাহলে বাকি তো 4800 টাকা আরো বেঁচে আছে ওর কাছে। সরকার বলেছে অফিস পারপাসে তোমার কত খরচা হয়েছে। শুনলি কি বললাম? অফিসিয়াল পারপাসে তোমার কত খরচা হয়েছে। অফিস কোম্পানি তোমাকে 6000 টাকা দিয়েছে, মানলাম কোম্পানি তোমাকে 6000 টাকা দিয়েছে, কিন্তু অফিসের জন্য কত টাকা খরচা করেছো? তো অফিসে যাতায়াত করার জন্য কত খরচা করেছো? সাপোজ অফিসে যাতায়াত করার জন্য 1200 টাকা খরচা করেছো, তাহলে বাকি 4800 টাকা তুমি অফিসের জন্য খরচা করোনি, তুমি পার্সোনাল জন্য খরচা করেছো, বা তুমি টাকা রেখে দিয়েছো তোমার কাছে, তাহলে ওই বাকি টাকার উপর তুমি ট্যাক্স দাও। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে রুলটা কি? কনভেয়ান্স অ্যালাউন্সের রুলটা বলছে অফিসিয়াল পারপাসে যত টাকা খরচা হবে তত টাকাই বাদ যাবে। দেখ এখানে বলেছে অফিসিয়াল পারপাসে 4000 টাকা খরচা হয়েছে, কত টাকা খরচা হয়েছে বল? অফিসিয়াল পারপাসে কত বলেছে দেখ, ভালো দেখ, ব্যাকেটে লেখা আছে অ্যাকচুয়াল স্পেন্ড, এরকম লেখা আছে, কি লেখা আছে? অ্যাকচুয়াল স্পেন্ড রুপিস 4 পিএ, তার মানে অফিসিয়াল পারপাসে 4000 টাকা খরচা হয়। তাহলে কি লিখবি? এখানে লিখবি এক্সেমশন, আর কিছু লিখতে হবে না। এক্সেমশন কত? 4000 টাকা। তাহলে কি বুঝতে পারলি এখানে? এটা কি অ্যালাউন্সেস? ফুললি নাকি পার্টলি নাকি এক্সেমটেড? পার্টলি। পার্টলি অ্যালাউন্সেস দু রকমের হয়। পার্টলি অ্যালাউন্সেস দু রকমের হয়, কি? একটা যার মধ্যে লিমিট থাকে আর একটা যার মধ্যে অফিসিয়াল পারপাসে। বুঝিস নি কি বললাম? পার্টলি ট্যাক্সেবল দু রকমের হয়। একটা তো দেখবি লিমিট বলে দিচ্ছে, যেমন চিলড্রেনের ক্ষেত্রে লিমিট বলে দিচ্ছিল, তেমনি কনভেয়ান্স অ্যালাউন্সের ক্ষেত্রে লিমিট নেই। কনভেয়ান্স অ্যালাউন্সের ক্ষেত্রে অফিসিয়াল পারপাসে যত টাকা খরচা হবে, অফিসিয়াল পারপাসে। বোঝা গেল তো? মনে রাখতে হবে। তাহলে এই নতুন একটা পয়েন্ট বেরিয়ে আসলো, এই পয়েন্টটা মনে রাখতে হবে। পরীক্ষায় ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, কনভেয়ান্স অ্যালাউন্সেস। যদি পরীক্ষায় কনভেয়ান্স অ্যালাউন্স আসে তাহলে কি করবি? কত টাকা পেয়েছে তুই দেখবি, নাম্বার 1। নাম্বার 2, অফিসিয়াল পারপাসে কত খরচা হয়েছে, মনে থাকবে তো? তাহলে কত? 6 থেকে 4 বাদ দিলে 2000 টাকা, বাদ দিয়ে বাইরে পাঠাবে। চিলড্রেন অ্যালাউন্স কত বলেছে পর? স্যার তিনটে চিলড্রেন ছিল 300 টাকা করে পাচ্ছে। তাহলে তিনটে চিলড্রেন ছিল 300 টাকা করে পাচ্ছে, কত হবে? 300 টাকা করে পাচ্ছে, তিনটে চিলড্রেন ইন্টু 12, তাহলে কত হচ্ছে? 300 ইন্টু 3, 900 ইন্টু 12, 10800 টাকা পেয়েছে। চিলড্রেনদের পড়াশোনা করার জন্য অ্যালাউন্স পেয়েছে 10800 টাকা। এক্সেমশনের নিয়মটা কি? আচ্ছা চিলড্রেন, এটা এডুকেশন অ্যালাউন্স, এডুকেশন লিখে দে। এক্সেমশন কত করে পাওয়া যায়? 100 টাকা করে। ক মাস? 12 মাস। কেন বছরের অঙ্ক করছি? ম্যাক্সিমাম কজনের জন্য ছাড় পাওয়া যায়? দুজন। তিনজনের টাকা পেতে পারে, তিনজন, 4জন, 5জন, 6জন, যতজন চিলড্রেন থাকে সবার জন্য টাকা পেতে পারে, কিন্তু এক্সেমশন পাবে ম্যাক্সিমাম দুজনের জন্য। তাহলে 100 ইন্টু 12, 1200 2 দিয়ে করলে কত হবে? এটা 2400।
তাহলে কত হচ্ছে 10,800 থেকে 400, 8,400, তাই তো? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত হলো? 8,400। একটু যোগ করে বল, তাহলে আমার খুব সুবিধা হবে। কত হচ্ছে দেখ, বল কত হচ্ছে। যেটা বের হচ্ছে তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। তাহলে বোঝা গেল। এটা দেখ, দেখে নে, এটা বেসিক স্যালারি, এটা লাইন দিয়ে বেঁকে জানা করে দিচ্ছি। এটা হচ্ছে, এটা কন্ট্রাকচুয়াল বোনাস হচ্ছে, এটা হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে তোর 45,600, ঠিক আছে। কনভেয়ান্স অ্যালাউন্স হচ্ছে এটা, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হচ্ছে এটা, ঠিক আছে। সার্ভেন্ট অ্যালাউন্স হচ্ছে এটা। তো বোঝা গেল, আমি দাগ দিয়ে করে দিলাম। তাহলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি কত টাকা হচ্ছে বল দেখি? 4,11,600। তার থেকে কি করব, স্ট্যান্ডার্ড ডিডাকশন জানি, সেটা 50,000 টাকা পাওয়া যায়। আর প্রফেশনাল ট্যাক্স কোশ্চেনে বলে দিয়েছে, দেখ কত বলে প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স 1560। তাহলে কত হচ্ছে? 51,560। এর থেকে এটা বাদ দে, 4,11,600 থেকে 51,560 বাদ দে, কত হচ্ছে? 3,60,040। 3,60,040, ঠিক আছে তো? 3,60,040, এটা হয়ে গেল তোর ইনকাম ফ্রম স্যালারি। শেষ, অঙ্ক শেষ। তাহলে কত করলাম আজকে করলাম 14, 15, 16, 17, 18, তাই তো? 5টা অঙ্ক করলাম। 14, 15, 16, 17, 18, 5টা অঙ্ক করলাম।